নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা আছো হানাবাড়িতে আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্পবাড়ি হানাবাড়ি। আর হানাবাড়ি মানে শুধু ভুতুরে না, মাঝে মাঝে অদ্ভুতও ঘটে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজ তোমাদের সামনে নিয়ে এলাম এই বছরের তৃতীয় গল্প। আজকের গল্প শুভজিৎ বিশ্বাসের কলমে নিশিহারিণী। আজকের গল্প পাঠে পার্থ এবং প্রধান চরিত্রে নীল। চলো তাহলে আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। আর এই গল্পের শেষেই রয়েছে আজকের গল্পের প্রশ্ন, তাই গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনতেই হবে। শুরু হচ্ছে আজকের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আজ শনিবার, তাই অর্ধেক অফিস করে চলে এসেছি। শীতটাও জাঁকিয়ে পড়েছে এবার। দুপুরের সময়ও গায়ে ভারী কিছু চাপাতে হচ্ছে। ঘরের বাইরে গেলেই ঠান্ডা হাওয়া গায়ে একদম শীতল প্রলেপ দিয়ে যায়। সাথে ফাঁকা জায়গা, তাই হাওয়া আটকানোর কোনো কিছু নেই। দুপুরে খাওয়া শেষ করে কিছুক্ষণ জিরিয়ে নিলাম। আজ অনেক দিন পর পুকুরের টাটকা ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খেলাম। পাশের বাড়ির জ্যাঠামশাই দিয়ে গেছিল। বিকেল হতেই শীত যেন আরও বেড়ে গেল, কিন্তু সন্ধ্যার পর থেকে মনটা আর ঘরে বসে থাকতে চাইল না। তাই গায়ে একটা চাদর পেঁচিয়ে সুরেশদার চায়ের দোকানের দিকে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে দূরে কোথাও পুজোর ঘণ্টার ধ্বনি কানে আসছে বারবার। দোকানে প্রবেশ করেই দেখি দোকান একদম ফাঁকা, শুধু হাবুল বসে রয়েছে। হাবুল বছর 28-এর যুবক, কিন্তু গল্পের লোভ ও ছাড়তে পারে না, তাই তো সন্ধ্যা হতেই চলে আসে এখানে। সুরেশদা দুধ গরম করছে, আমাকে দেখে বলল, আরে আরে কি অরিন্দম বাবু, আজ তাড়াতাড়ি এসে পড়লেন দেখছি। হ্যাঁ, আর কত ভালো লাগে ঘরে একা বসে বসে। সে আর বলতে, আরে দেখুনই না কি অবস্থা, একেবারে ঠান্ডায় একটাও খদ্দের নেই কো। আরে আপনারা আসলে তবু একটু ভালো লাগে আর কি। তাই তো আশা, কিন্তু চক্রবর্তী মশাইয়ের এখনও তো দেখা নেই। আজ ঠান্ডায় আসবেন না নাকি? ও বাবা, উনি আবার আসবেন না? যতই ঠান্ডা হোক আর যতই বৃষ্টি হোক, আমার দোকানের চা খেতে আর গল্প শোনাতে উনি ঠিক আসবেন। আরে বাবু, এমন শ্রোতার পাবেই বা কোথায়? একদম ঠিক বলেছেন। সুরেশদার সঙ্গে কথা বলতে বলতেই দেখলাম নিধি চক্রবর্তী হাতে একটা হুঁকো নিয়ে দোকানের ভেতর প্রবেশ করল। আমি বললাম, কি ব্যাপার চক্রবর্তী মশাই, আজ সিগারেট ছেড়ে হুঁকো যে? আজ খুব ইচ্ছে করলো সেই আগের মতো হুঁকোয় টান দিতে। কালের পরিবর্তনে সিগারেট এলেও ওই পুরনো দিনের হুঁকোর টান কি আর ভোলা যায়? আর তাছাড়া হুঁকো টানার সময় যে শব্দ, তার একটা আলাদা মাধুর্য আছে। তোমরা বর্তমান যুগের মানুষ, তোমরা এটা বুঝবে না। বেশ তো, বসুন বসুন, চা শীত পড়েছে। জানো হে অরিন্দম, শীতের মজা কিন্তু গ্রামে ছাড়া হয় না। ভোরের সেই সবুজ গাছপালা, ধানের ক্ষেতের মাঝে কুয়াশার যে ছটা, তা কিন্তু শহরে অনুভব করা যায় না। একদম ঠিক বলেছেন চক্রবর্তী মশাই, আমি নিজেও শহরে থেকে দেখেছি। সেখানে উন্নতির সব কিছু আকাশছোঁয়া হলেও মন শান্ত করতে গ্রামের জুড়ি আর নেই। চক্রবর্তী মশাইয়ের সাথে কথা বলছি, এমন সময় দেখি সুজিতবাবু হনহন করে দোকানের দিকেই আসছেন। ওনার চোখে মুখে একটা বিরক্তির ভাব দেখা গেল। বললাম, ব্যাপার কি সুজিতবাবু, কিছু হয়েছে নাকি? সুজিতবাবু আমার পাশে বেঞ্চে ধপাস করে বসে বললেন, আর বলবেন না, এক তো অধর্ম আর পাপে দুনিয়ার এই হাল, তার উপর যা হলো আজ। কেন হে, কি হলো আবার? আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি গেলাম, কারণ বাড়ির পাশেই কালী মায়ের পুজো। পাড়ার পুজো সব ছোকরারাই করে। গিন্নি বাড়িতেই ফলমূল কেটে মন্দিরে দিয়ে আসে, কিন্তু আমি সেখানে গিয়ে দেখি পাড়ার ছেলেরা
জবা ফুল পায়নি বলে অন্য ফুল এনে মায়ের পুজোর আয়োজন করেছে। বলুন তো, এমন হয়? মাকে অতুষ্ট করা ছাড়া এ আর কি? সব দেবদেবীর পুজোর একটা নির্দিষ্ট ফুল চাই, যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ। কালী মায়ের পুজোয় তো জবা ফুল চাই চাই। আরে সেটাই তো কথা। পাড়ার ছেলেগুলোকে বলতে ওরা নাস্তিকের মতো কিছু কথা বলে বসলো। আরে অত যখন দায় সারা ভাব, তাহলে পুজো কেন করা বলুন তো? একে তো কালীমা খুবই জাগ্রত দেবী, তার পুজোয় এমনটা করা কি খুব একটা ভালো কাজ হচ্ছে? এ তো তাহলে ঠিক হলো না। তা ফুল জোগাড় করতে গিয়েছেন কেউ? কে আর জোগাড় করবে? ছোকরা ছেলেদের কি আর ধর্মে মন আছে? ওরা শুধু শব্দ দূষণ করে, বর্তমানে কিছু গানের নামে চেঁচামেচি চালিয়ে নেচে বেড়ায়। শেষে আমি বাড়ির বাগান থেকে ছোট ছোট কলি, যেগুলো এখনো ফুল হয়নি, ওগুলোই ছিঁড়ে মায়ের মন্দিরে দিয়ে আসলাম। আর শেষে বলেও আসলাম যে তোমরা ভাই পুজো করো, আমি প্রণাম করতেই আসবো শুধু। কি জানো তো সুজিত, দেবতাদের কখনো অবহেলা করতে নেই। আর দেবতাই কেন, কোনো কিছুকেই অবহেলা করতে নেই। তাহলে এর ফল কিন্তু খুবই অমঙ্গলজনক হয়। পুরো একটা গ্রাম হয়ে যেতে পারে মৃত্যুপুরী। আর তখন তাকে কি বলে জানো? কালরাত্রি। আর একবার কালরাত্রি এলে তখন তার থেকে নিস্তার পাওয়া বড়ই কঠিন। আচ্ছা আচ্ছা, চক্রবর্তী মশাই, এই কালরাত্রির কখনো সাক্ষী থেকেছেন আপনি? মানে যেখানে পুরো গ্রামটা ওই মৃত্যুর কবলে পড়েছিল। সে আর বলতে। জীবনে কত জায়গায় তো ঘুরলাম, কত অদ্ভুত কিছুর সম্মুখীন হলাম, তাই সব অভিজ্ঞতাই মোটামুটি আছে। আর কালরাত্রি কথা বলছো তো, আমার চোখের সামনে ঘটা ঘটনা। আর সেখানে আমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছি। আজও যখনই সেই কথাটা মনে পড়ে, বুকটা ঠান্ডা হয়ে আসে জানো তো। মৃত্যু যে বড় যন্ত্রণাদায়ক পরিবারের কাছে, সেই বুক ফাটা কান্না দেখার যে অনুভূতি, তা বোঝানো যায় না। বেশ বুঝলাম, এই শীতের সন্ধ্যায় বেশ একটা গল্পের পরিবেশ তৈরি হয়েছে। তাই সেটাকেই আরেকটু খুঁচিয়ে দেওয়ার জন্য বললাম, বলছি বলুন না সেই ঘটনায়। এই ঠান্ডায় চা খেতে খেতে বেশ জমবে কিন্তু। তো গল্প চাই সবার, তাই না? আচ্ছা চলো তবে, কিন্তু তার আগে এক কাপ চা হয়ে যাক, কেমন? হ্যাঁ, চা না হলে গল্পর মজাটা ঠিক আসে না। চা তৈরিই ছিল। সুরেশদা মাটির ভাঁড়ে করে চা এনে আমাদের সামনে রাখলো। চক্রবর্তী মশাই চা একটা চুমুক দিয়ে হুঁকোয় আরও দুটো টান দিয়ে এবারে বলতে শুরু করলেন। বছর দশেক আগে আমি একবার মায়াপুর ঘুরতে গিয়েছিলাম। কি বলবো অরিন্দম, মন একেবারে জুড়িয়ে গেল সেখানে। শত শত লোক সেখানে যায় শুধু দর্শন করতে। তখন আমি পুরো মাত্রায় পুজো করতাম। অনেক জায়গা থেকে ডেকে নিয়ে যেত পুজোর জন্য। সেই সময় ব্রাহ্মণ হিসাবে খুব নাম ডাকও ছিল। তো সেবার মায়াপুর থেকে বাড়ি ফেরার সময় একজনের সাথে ট্রেনে দেখা হলো। উনি যাবেন মালদা, আমি ব্রাহ্মণ। কোথাও গেলে ফলমূল, শুকনো চিড়ে এগুলো নিয়েই যাই, বাইরে খাবার খাই না বলে। তো রাত তখন 12টা হবে। সামনের সিটে এক ব্যক্তিকে দেখতে পেলাম। সামনে দিয়ে যাকেই দেখছেন তাকেই বলছেন যে পরের স্টেশন কত দূর। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি পরের স্টেশনেই নামবেন নাকি? আমার প্রশ্ন শুনে ভদ্রলোক বললেন, না না, আসলে হয়েছে কি, খাবারের ব্যাগটা ফেলে রেখে এসেছি স্টেশনেই, তাই ট্রেন থামলে খাবার নিতে হবে। সে আর চিন্তা কিসের, আমার থেকেই নিন না। সে কি, আপনি খান, আমি পরের স্টেশনেই নিয়ে নেব। যেটুকু জানি পরের স্টেশন কিন্তু এখনো অনেকটাই দূরে। আর আমি একজন ব্রাহ্মণ, তাই ফল চিড়ে আমার কাছেই আছে।
আমার প্রয়োজনের বেশিই আছে, দ্বিধা করবেন না, এই নিন। এই বলে আমি ফল আর কিছুটা চিড়ে ওনাকে দিলাম। উনি সেটা মন ভরে খেয়ে আমাকে ধন্যবাদ জানালেন। তারপরে বাকি রাস্তাটা আমরা গল্প করেই কাটিয়ে দিলাম। ট্রেনে আমার তেমন ঘুম হয় না জানো তো। মালদা আসার আগেই উনি বললেন, ঠাকুর মশাই, নামটাই তো বলা হলো না আমার। আমি সত্যব্রত, সত্যব্রত তালুকদার। আমার একটা অনুরোধ রাখতে হবে আপনাকে। হ্যাঁ বলুন না, কী অনুরোধ? আসলে এই মাসেই আমার নতুন বাড়ির গৃহপ্রবেশ করার কথা, তাই সেখানে পুজো করে ঘরে প্রবেশ করব। আপনার কাছে অনুরোধ, আপনি আমার বাড়িতে এসে পুজো করুন। এত রাতে একজন ব্রাহ্মণ মানুষের কাছে খাবার পেলাম, এ তো আমার সৌভাগ্য। কিন্তু আমি চাই আপনি আসুন আমার বাড়ি। তা আপনার বাড়ি কি মালদাতেই নাকি? না ঠাকুর মশাই, মালদায় যাচ্ছি একটা কাজে। আমার বাড়ি পুরুলিয়াতে, গ্রামের নাম কদমপুর। গ্রামের নামটা কেমন যেন শোনা শোনা লাগলো। তারপর মনে পড়ল কদমপুর থেকে 2 গ্রাম পরেই হলো হুতুমপুর, আর ওখানে আমার এক ছোটবেলার বন্ধু থাকে। আগে আমাদের গ্রামেই থাকতো, কিন্তু বাবা মারা যাওয়ার পরে দাদুর বাড়িতে চলে যায়, আর তারপর থেকে ওখানেই থাকে। 2 বছর আগে যখন বন্ধুটি আবার পুরনো বাড়িতে ঘুরতে আসে, তখন সে আমায় বলেছিল তার গ্রামের নামটা কি, সাথে ওখানে যাওয়ার জন্য কোথায় নামতে হবে এই বর্ণনাও তখন দিয়েছিল আমাকে। এরপরে আমি সত্যব্রত বাবুকে বললাম, আচ্ছা হুতুমপুর গ্রামের নামটা আপনি জানেন কি? হ্যাঁ হ্যাঁ, জানবো না কেন, আমার বোনের বিয়ে হয়েছে সেখানে। ওই তো, হুতুমপুর যেতে হলে প্রথমে কদমপুর স্টেশনেই নামতে হবে, তারপর ওখান থেকে গরুর গাড়ি করে হুতুমপুর। কেন বলুন তো, কেউ আছে নাকি? হ্যাঁ, আমার এক ছোটবেলার বন্ধু সেখানে থাকে। বেশ তো, ভালোই হলো তাহলে। আমার বাড়ি এসে 2 দিন থেকে তারপর বন্ধুর সাথে না হয় দেখা করেই বাড়ি ফিরবেন। শুধু আমার একটাই অনুরোধ, আপনি আসবেন কিন্তু। আমি খুব তাড়াতাড়ি চিঠি পাঠাবো আপনাকে। আচ্ছা বেশ বেশ, যাব না হয়, এই ঠিকানাটা নিয়ে নিন। এরপরে উনি মালদাতে নেমে যান। যাওয়ার সময় আবারও বলে যান যে ওনার বাড়িতে আমাকে আসতেই হবে। আমি বাড়ি এসে প্রথমে ভেবেছিলাম উনি হয়তো ভুলে যাবেন, কিন্তু দিন 15 পরেই একটা চিঠি পেলাম। সেখানে ওনার বাড়ি যাওয়ার পুরো বৃত্তান্ত লিখে দিয়েছেন উনি, সাথে 100 টাকার 2টো নোট। চিঠিতে আবার অনুরোধ দেখে ঠিক করলাম একবার না হয় যাওয়াই যাক। কবে পুজো তার তারিখও লেখা ছিল, সাথে উনি পুজোর দিন সকালে আমার জন্য স্টেশনে অপেক্ষা করবেন এইটাও লিখেছেন। তো যেমন কথা তেমনি কাজ। কদিন পরে যখন আমি ট্রেনে করে কদমপুর স্টেশনে নামি, দেখলাম সত্যব্রত তালুকদার হাসি মুখে দাঁড়িয়ে আছেন ওখানে। এমন আপ্যায়ন কাহার না ভালো লাগে। স্টেশনে নামতেই উনি আমার কাছে এসে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বললেন, চলুন ঠাকুর মশাই, সবাই আপনার অপেক্ষায় আছে। স্টেশন থেকে বেরিয়ে গরুর গাড়িতে করে আমরা যেতে লাগলাম। চারপাশ সবুজে ঘেরা গাছপালা। মিনিট 20 পরেই আমরা একটা বাড়ির সামনে এসে পৌঁছলাম। বাড়ি দেখে বুঝলাম সত্যব্রত বাবুর ভালোই পয়সা আছে। সেদিন বলেছিলেন যে উনি কাপড়ের ব্যবসা করেন। বাড়ির উঠোনে যেতেই বাড়ির গিন্নিরা আমার পা ধোয়ার জল নিয়ে আসলো। সেদিন দুপুরে পুজো শেষ করে আমি সত্যব্রত বাবুকে বললাম, আচ্ছা কালকে সকালে তাহলে আমি রওনা দেই, কেমন? আমার কথা শুনে সত্যব্রত বাবু হাত জোর করে বললেন, ঠাকুর মশাই, আজকে তো সকাল থেকে পুজোর তোড়জোড় করতে করতেই চলে গেল। কালকের দিনটা শুধু থেকে যান আমার কাছে, এইটুকু অনুরোধ আমার রাখুন। অগত্যা, আমার শুনতেই হলো।
পরের দিনটাও আমার সেখানেই থাকতে হলো। সাথে ভালো করে শুনে নিলাম হুতুমপুর যাওয়ার সব কিছু। আগে থেকেই ভেবে এসেছিলাম যে এখান থেকে ছোটবেলার সেই বন্ধুর সাথে একবার দেখা করেই যাব। পরদিন দুপুরে খাওয়া শেষ করে যখন রওনা দিলাম তখন প্রায় দুপুর গড়িয়ে এসেছে। 2টো গ্রাম পার করে বন্ধুর নাম বলে তার বাড়ির সামনে যেতেই লাগলো প্রায় 2 ঘন্টার উপর। সন্ধে হয়ে গেছে, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই গ্রামে ঢোকার পর থেকেই চারপাশ একটু বেশি নিস্তব্ধ মনে হলো। রাস্তায় একটা মানুষেরও দেখা পেলাম না। বাড়ির সামনে গিয়ে ডাক দিলাম, অনিমেষ, কী রে অনিমেষ, আমি নিধি, বাড়ি আছিস? একবার ডাকে কোনো সাড়াই পেলাম না। আবার ডাক দিলাম, অনিমেষ, অনিমেষ রে, আমি নিধি। এবারে যেন একটা দরজা একটু ফাঁক হলো। এরপরে পুরোটা খুলে আবার সামনে এগিয়ে এলো অনিমেষ। বেশ বুঝলাম আমাকে দেখে ভালোই খুশি হয়েছে, কিন্তু তবুও কেন জানি না সেই খুশি প্রকাশ করতে সে পারল না। আবার সামনে এসে চারপাশ একবার ভীতভাবে দেখে নিয়ে বললে, তুই হঠাৎ? আয় আয়, ভেতরে আয় আগে। আমাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। দরজাটা ভালো করে আটকে দিল। তারপরে বলল, আমি তো ভাবতেই পারছি না যে তুই এসেছিস। কেন, বন্ধুর সাথে কি দেখা করতে আসা যায় না নাকি? আরে সেটা না, এত দূর থেকে যে তুই কখনো আসবি এটা তো আমি ভাবতেই পারিনি। বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। জন্মস্থানের কারোর দেখা পেলে কি যে ভালো লাগে না ভাই। আয় আয়, বস বস বস, আমি চা করতে বলি, বস। এই বলে অনিমেষ পাশের একটা ঘরে চলে গেল। ঘরে ঢোকার সময় একটা জিনিস আমার চোখে পড়ে। সেটা হলো ঘরের দরজার বাইরে গোবর দিয়ে আঁকা একটা ত্রিশূল, যার 3 মাথায় একটি করে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। আমি ব্যাগটা পাশে রেখে বিছানায় গিয়ে বসলাম। এর মধ্যেই অনিমেষ ফিরে এলো আর বলল, তা বল এবার, গ্রামের সবাই কেমন আছে? হ্যাঁ রে, গ্রামের সবাই মোটামুটি ভালোই আছে। তোদের পুরনো বাড়ি এখন ওই লতা পাতায় ভরে উঠেছে একেবারে। ওই সে থাক, তোরা কেমন আছিস সেটা বল। আবার প্রশ্ন শুনে অনিমেষের মুখে কেমন একটা ভাব লক্ষ্য করলাম। কিছু একটা যেন ওকে শান্তি দিচ্ছে না। বললাম, কি ব্যাপার বলতো? তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। হ্যাঁ, কি ব্যাপার? কাল কথা হবে ওই নিয়ে। আর শোন, রাতে কোনোভাবেই বাইরে যাবি না। এমনকি দরজায় কেউ কড়া নাড়লেও কিন্তু বাইরে যাওয়া বারণ, মাথায় রাখবি কিন্তু। হয়েছেটা কি? এই বাইরে যাওয়ার বারণ, এর মানে তো কিছুই বুঝলাম না। দেখ নিধি, এটা আমার অনুরোধ, আমার কথা রাখ। কাল সকালে তোকে সব বলবো। মোট কথা, আমি যেটা বললাম, কেউ ডাকলে বা কারোর কড়া নাড়ার শব্দ পেলে বাইরে বেরোবি না, ব্যাস। অনিমেষের অনুরোধে যেন কেমন একটা ভয় দেখলাম, তাই আর কথা বাড়ালাম না। রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। যে ঘরটা এসে ঢুকেছি প্রথমে, সেটা অনিমেষ আরও স্ত্রী রয়েছে। আমি তার পাশের একটা ঘরে। সেই ঘরেই একটাই দরজা, সাথে একটা জানলা থাকলেও দেখলাম জানলাটা ভেতর থেকে পেরেক দিয়ে আটকানো। বেশ বুঝলাম ভালো রকম একটা গন্ডগোল চলছে এখানে। হয়তো রাতে চোর ডাকাতের উৎপাত হয়। আর বেশি না ভেবে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে বাড়ির চারপাশটা দেখছিলাম সবে। আশেপাশে যেই বাড়িগুলোর ঘরের দরজা চোখে পড়ল, সবগুলো বাড়ির দরজায় ওই গোবর দিয়ে ত্রিশূলটা আঁকা। এটা দেখতে পেলাম আর দেখে ভারী অদ্ভুত লাগলো।
এরপর একটু এগিয়ে এদিক ওদিক দেখছি, হঠাৎই কানে এলো একটা বুক ভাঙা কান্নার আওয়াজ। হে ভগবান, ভগবান, এ আমার কি সর্বনাশ হলো গো, এ আমার কি সর্বনাশ হলো। কোনো এক বাড়ি থেকে একজন নারী বুক ভাঙা কান্না জুড়ে দিয়েছে। অল্প এগিয়ে শুনতে পেলাম উনি কাঁদতে কাঁদতে বলছেন, এবার হয়তো আমার কপাল পুড়বে, এবার ঠিক আমার কপালটা পুড়বে। হায় ভগবান, হায় ভগবান। শুধু এইটুকু বুঝতে পারলাম, হঠাৎই পেছন থেকে একটা ডাক কানে এলো। নিধি, পেছনে ফিরে দেখলাম অনিমেষ এসে দাঁড়িয়েছে। বলল, আয়, চা হয়ে গেছে, আয়। চা নিয়ে বাড়ির পেছনে নারকেলের গাছের নিচে একটা মাদুর পেতে দুই বন্ধু বসলাম। বললাম, কি ব্যাপার বলতো? রাতে বেরোতে বারণ করছিস, সকালে পাশের বাড়ি থেকে কান্না, কি চলছে এসব? জানি না তোকে কতটা বোঝাতে পারবো, কিন্তু তোকে সাথে পেয়ে খানিক সাহস পেয়েছি আমি ভাই। জানিস নিধি, আমাদের গ্রামে মরক লেগেছে রে। কিন্তু এ আর সাধারণ প্রকৃতির নিয়মের কোনো মরক নয়। প্রতি 9 দিন অন্তর অন্তর একজন করে সুস্থ 20-30 বছরের মধ্যে যুবকের প্রাণ চলে যাচ্ছে। বলিস কি রে, কোনো রোগ টোগ এসেছে নাকি? রোগ হলে তো হয়েই যেত ভাই, কিন্তু এ যে অন্য জিনিস। প্রতি 9 দিন পর পর যে কোনো বাড়ি থেকে একজন যুবকের মাথা কাটা দেহটা পাওয়া যায় নদীর ধারে, আর এটা প্রায় শেষ 1.5 মাস থেকে চলেছে। তা কোনো ডাকাতের কাজ না তো? ডাকাতরা কি বাড়ি থেকে কিছু না নিয়ে শুধু একজন মানুষকে তুলে নিয়ে মাথাটা কেটেই মেরে ফেলে ভাই? এ তো ভয়ানক ব্যাপার। পুলিশ আসেনি? পুলিশ? হাহ, ওরাও এখন এই গ্রামে আসতে ভয় পায়। আরেকটা জিনিস, তোদের এখানে সবার বাড়ির দরজায় একটা করে ত্রিশূল আঁকা দেখলাম, এইটার কি কারণ? মৃত্যুটাই আটকাতে ওই ত্রিশূল আঁকা, কিন্তু তবু বা আটকাচ্ছে আর কই। আচ্ছা, ব্যাপারটা অন্য কিছু না তো? তোরা হয়তো খামোকাই ভয় পেয়ে খুনিকে ধরতে পারছিস না, এমনটাও তো হতে পারে। আমার কথায় অনিমেষের মুখের যা ভাব হলো, তাতে আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। ওর চোখে মুখে একটা কেমন যেন ভয় দেখলাম আমি, আর ভয়টা যেন ওর বুকে বেশ আঁকড়ে ধরে আছে। বললাম, তাই তোরা সন্ধ্যার থেকে দরজা জানলা সব বন্ধ করে রাখিস, বাইরে আর বেরোস না, তাই তো? হ্যাঁ, তাই কাল রাতে তোকে বাইরে যেতে বারণ করেছিলাম। আচ্ছা, শেষ কবে কোথায় মৃত্যু হয়েছে? এই তো আজ থেকে 6 দিন আগে, আবার 3 দিন পরেই অন্য কেউ হয়তো। আর সেই ভয়েই পাশের বাড়ির উনি ওভাবে কাঁদছিলেন। শেষ মৃত্যু কি আশেপাশেই কারোর হয়েছে নাকি? হ্যাঁ, এখান থেকে কটা বাড়ি পড়ে। যা বুঝছি, পুরো গ্রাম আতঙ্কে আছে। তোরা এর কোনো সুরাহা বের করতে চেষ্টা করিসনি? চেষ্টা কি আর করিনি ভাবছিস? কত পূজা অর্চনা করা হয়েছে, কত কিছু করা হয়েছে, কিন্তু কিন্তু কোনোতেই কোনো কাজ হয়নি। এই বলে অনিমেষ উঠে দাঁড়ালো। বলল, তুই তাহলে আশপাশটা ঘুরে দেখ, আমাকে একটু বেরোতে হবে বুঝলি, দুপুরের মধ্যেই ফিরে আসবো। এই বলে অনিমেষ চলে যেতেই আমি আশপাশটা হেঁটে হেঁটে দেখতে লাগলাম। কিছু দূর গিয়ে একটা বট গাছের নিচে কয়েকজনকে গল্প করতে দেখে সেদিকে এগিয়ে গেলাম। কাছে যেতেই একজন আমার বয়সী ভদ্রলোক বলল, আপনি অনিমেষের বন্ধু তাই না? আর সকালেই আপনার কথা বলল। নমস্কার, আমি বেনি মোহন দাস, এখানেই একটা স্কুলে পড়াই।
আমিও নমস্কার করে তাকে আমার নামটা পড়লাম। এরপরে গল্প করতে করতে আমার এখানে আসার বৃত্তান্ত শুনে বেণীমোহন বললেন, ও, আপনি একজন ব্রাহ্মণ। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন না। বলছি ঠাকুরমশাই, আমাদের গ্রামের ব্যাপারে অনিমেষ কিছু বলেছে। শুনেছি, আজকে সকালেই অনিমেষ বলল। জানেন তো, আমরা গ্রামের সবাই এখন প্রতিটা রাত আতঙ্কে কাটাই। আর আর বিশেষ করে ওই দিনটায় সকাল থেকে বাড়ি বাড়ি কান্নার শব্দ ভেসে আসে। সবাই ভাবে আজ বোধহয় তার তার বাড়ির কাউকে নিয়ে যাবে। বেণীমাধবের কথা শুনতে শুনতে ওখানে বাকিদের মুখে চেয়ে দেখলাম সেই ভয়ের ছাপ। বললাম, আচ্ছা, কেউ কি কখনো রাতে উঠে দেখেননি যে কে করছে এসব? আমরা সবাই ওই দিনটায় জেগে থাকি, কিন্তু ঠিক সময় সবার চোখে একটা ঘুম নেমে আসে। আর ঘুম যখন ভাঙে তখন তখন দেখে ঘরে আর একজন যুবক নেই। এর মানে কেউ কখনো কিচ্ছু দেখেননি, তাই তো? একজন একটু দেখেছে, কিন্তু অন্ধকারে, একদম পরিষ্কার নয়। আপনি না বললেন যে ঘুম নেমে আসে চোখে? তাহলে আসলে শেষ দুটো মৃত্যুর আগে যেই বাড়িতে ঘটনা ঘটে সেই বাড়িতেই একজন অতিথি সেদিন অনেক রাতে ওই বাড়িতে আসে। আর বাড়ির ভেতরে ঢোকার আগেই তিনি কিছু একটা দেখতে পান। তা যিনি দেখেছেন তার বাড়ি কি এই গ্রামেই? না, উনি কয়েকটা গ্রাম পার করে থাকেন। এরপরে আর বেশি কিছু কথা হয়নি। আমি ফিরে এসেছিলাম অনিমেষের বাড়িতেই। কয়েকটা জিনিস আমি ভাবছিলাম, বহুদিন অন্তর কেন ওই মৃত্যু আসে, সাথে শুধু বাড়ির যুবকেরই মৃত্যু কেন হয়। কিছুতেই কিছু মেলাতে পারছিলাম না। আবার এও ভাবছিলাম, এই অবস্থায় অনিমেষকে ফেলে বাড়ি চলে যাওয়াটা কি ঠিক হবে? তাই ঠিক করলাম যে কটা দিন এখানেই থাকবো। দুপুর 12টা নাগাদ অনিমেষ ফিরে এলো। দেখলাম হাতে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছে। গিন্নির হাতে মাছটা দিয়ে আমার পাশে এসে বসে বললে, কিরে, কেমন ঘুরলি আমাদের গ্রাম? তোদের ওই বট গাছের আড্ডায় গিয়েছিলাম। ওখানে একজনের সাথে পরিচয় হলো, কি যেন নাম ওনার, হ্যাঁ, বেণীমোহন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেণীমোহন আমার বন্ধু। এখানে আপদে বিপদে সব সময় পাশে থাকে। সেও কম চেষ্টা করছে না সব কিছু সুরাহা বার করতে, কিন্তু তুই তো জানিস, তোকে তো বললাম। আচ্ছা, একটা কথা শুনলাম, একটা মৃত্যুর রাতে নাকি অন্য গ্রামের কে একজন কি দেখেছে? হ্যাঁ, একজন বয়স্ক মানুষ। আচ্ছা, রাতে সবার চোখে ঘুম চলে আসে হঠাৎই, এই ব্যাপারটা তোর সাথে কি কখনো হয়েছে? আমাদের বাড়ি আসার সময় একটা পাকা বাড়ি যে দেখেছিস, ওই বাড়িতে ঘটার সময় হয়েছে। আমিও হঠাৎ সেদিন ঘুমে ঢলে পড়ি, কিন্তু জানিস, ঘুমে ঢলে পড়ার আগের মুহূর্তে একটা কেমন যেন মন্ত্র উচ্চারণ শুনতে পাচ্ছিলাম। আর এটা শুধু আমি নয় রে, অনেকেই শুনেছে। জানিস অনিমেষ, গ্রামে এমন একের পর এক মৃত্যু এলে তাকে কি বলে? কালরাত্রি। গ্রামে তোদের কালরাত্রি নেমেছে কোনো কারণে, কিন্তু একটা কথা মনে রাখবি, কোনো কারণ ছাড়া কিন্তু কালরাত্রি নামে না। তাই এর কোনো একটা রাস্তা বের করার আগে ঠিকভাবে জানতে হবে চোখের আড়ালে কি এমন হয়েছে যার জন্য এই ব্যাপার। ঠিক বলেছিস, আমিও ভেবে দেখেছি অনেক, কিন্তু হঠাৎ করে 1.5 মাস আগে থেকে এমনটা শুরু হলো কেন বলতো? বিকেলে তো আর কোথাও যাবি না, তাই না? না 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 না, আজ আর কোনো কাজ নেই। কেন বলতো? না, তাহলে দুপুরের পরেই একটু বেরোতাম ওই বট গাছ তলার দিকে। বেণীমোহনকে নিয়ে কিছু আলোচনা করলে একটু ভালো হতো। তাহলে তো আমাদের একটু আগেই বেরোতে হবে, সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসতে হবে। তাই ঠিক হলো। দুপুরে খাওয়া দাওয়াটা হলো বেশ রাজকীয়। অনিমেষের গিন্নি বেশ ভালো রান্না করে। এরপর একটু বিছানায় শুয়ে জিরিয়ে নিয়ে আমরা বের হলাম।
বটতলার পাশে গিয়ে দেখলাম কেউ নেই সেখানে। অনিমেষ আমাকে নিয়ে পাশেই একটা বাড়ির সামনে গেল, তারপরে ডাকলো। বেনিমোহন, বাড়ি আছিস? ডাক শুনে বেনিমোহন বেরিয়ে এলো। এসেই হাসি মুখে বললে, ঠাকুরমশাইয়ের সাথে আজ সকালই আলাপ হয়েছে, হঠাৎ এই সময়? আসলে নিধে কিছু কথা বলতে চায়। এদিকে আয়, বটতলায় গিয়ে বসি। এরপরে আমরা তিনজনে গিয়ে গাছটার নিচে বসলাম। আচ্ছা বেনিমোহন, যা শুনলাম তাতে বুঝলাম যে যাদের মৃত্যুগুলো হচ্ছে তারা সবাই কম বয়সের যুবক। আচ্ছা, গ্রামের সব যুবককে এই গ্রাম থেকে অন্য কোথাও পাঠিয়ে দিলে হয় না? এই চিন্তাটা আমাদের মাথাতেও এসেছিল, তারপরে পাঠিয়েও ছিলাম। কিন্তু কি হলো জানেন, এই গ্রাম থেকে অনেক দূরে গিয়েও হঠাৎ একদিন রাতে রক্তবমি হয়ে মৃত্যু হয়। যেন কিছুর অভিশাপ দূরে গেলেও পিছনে ছাড়েনি। তাহলে তো ব্যাপারটা খুবই ভয়ানক বলতে হয়। দূরে গিয়েও যখন মৃত্যুর কোপ এড়ানো যায় না, আমার কি মনে হয় জানো তো, কেউ কোনোভাবে কোনো কিছুতে মানে আহুতি দিয়ে জাগিয়ে তুলেছে কিছু একটা, আর তার কোপে সবাই পড়ছে। কথাটা কিন্তু আপনি খারাপ বলেননি, এভাবে আমরা আগে ভাবিনি অবশ্য। পরশুদিন রাতে আবার সেই রাত্রি আসতে চলেছে। আচ্ছা, আমাকে একবার ওই বয়স্ক ভদ্রলোকের কাছে নিয়ে যেতে পারেন? আমি নিজে মুখে একটু শুনতে চাই যে উনি ঠিক কী দেখেছেন রাতে। তুই যাবি? হ্যাঁ, যাব। এখানে যখন এসেই পড়েছি, চেষ্টা তো করতেই হবে। কাল রাত্রি নামার কারণটা জানতে তো হবে আমাকে। ঠিক আছে, তাহলে আমরা কাল সকাল সকাল রওনা দেব। আমাদের কথা এই পর্যন্তই হলো। কাল খুব সকাল সকালে আমরা তিনজন মিলে পাশের গ্রামে যাব। সেদিনটা আর অনিমেষের বাড়ি থেকে বের হলাম না। সারাটা দিন ভেবেই গেলাম, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলাম না। রাতটাও সেভাবেই কাটল। পরদিন খুব সকাল সকাল উঠে তৈরি হয়ে নিলাম আমরা, আমি আর অনিমেষ। বাড়ির বাইরে বেরোতেই দেখলাম বেনিমোহন দাঁড়িয়ে আছে। বুঝলাম বেশ দায়িত্ব আছে মানুষটার মধ্যে। গ্রামের মানুষদের নিয়ে ভাবনা তার অনেক। এরপরে আর সময় নষ্ট না করে আমরা রওনা দিলাম। গন্তব্যস্থলে পৌঁছতে আমাদের খুব বেশি একটা সময় লাগলো না, আর সমস্যাও খুব একটা হলো না, কারণ বেনিমোহনের চেনা ছিল বাড়িটা। বাড়ির ভেতরে ঢুকেই আমি একজন বয়স্ক ভদ্রলোক উঠোনে বসে আছে দেখতে পেলাম। বাঁশ দিয়ে কিছু একটা তৈরি করছেন তিনি। আমাদের দেখেই উনি থমকে দাঁড়ালেন, তারপরে ভীতভাবে সামনে এসে বললেন, তোমরা এসেছো হঠাৎ, কি ব্যাপার বেনিমোহন? জ্যাঠামশাই, আমরা আপনার কাছেই এসেছি। ইনি নিধিরাম চক্রবর্তী, একজন ব্রাহ্মণ। আমাদের গ্রামের সব কিছু উনি জানেন। আমাদের সাথে এ সুরা খুঁজতে লেগেছেন। তা আমি কিভাবে সাহায্য করতে পারি ঠিক বুঝলাম না। এবারে আমি নমস্কার করে বললাম, গ্রামের অবস্থার কথা শুনতে শুনতে আপনার কথা জানতে পারি। আপনি নাকি একমাত্র ব্যক্তি যে কিনা এক রাতে কিছু দেখেছেন। তাই আমাদের যদি একটু সবটা খুলে বলেন তাহলে বড় উপকার হয়। আমার কথায় প্রৌঢ় লোকটি একটু ভেবে নিয়ে বলল, আসুন, আগে বসুন ভেতরে গিয়ে, আমি আসছি একটু। আমরা তিনজনে ওনার দেখানো একটা ঘরে গিয়ে বসলাম। মিনিট খানেক পরে উনি ফিরে এলেন। আমাদের সামনে বসে এবারে নিজে থেকেই বলতে শুরু করলেন, আমার দিদির বাড়ি হুতুমপুরে। অনেক আগে থেকেই ভেবেছিলাম যে যাব, তাই একদিন ঠিক করলুম যে আজই যাই। দিনের বেলাতেই যাবার কথা, কিন্তু একটা কাজ এসে পড়ল, তাই বাড়ি থেকে বের হতে হতে প্রায় বিকেল। কিন্তু এরপর হলো আর এক বিপদ। আমাদের এখানের একজন বলল যে উনিও নাকি ওদিকটায় যাবেন, হুতুমপুরের আগের গ্রামে। তো আমি রাজি হলুম। দুইজন মানুষ, তাই ভাবলুম হেঁটে হেঁটেই যাই।
আমরা গ্রামের মানুষ, হাঁটতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাত 8টার দিকে উনি যেখানে যাবেন সেখানে পৌঁছানোর আগেই হঠাৎ ওনার বুকে ব্যথা শুরু হয়। এরপর মাটিতে গড়িয়ে পড়েন। আমি কোনো কুলকিনারা পেলুম না। আশপাশ থেকে 2টো লোক ডেকে নিয়ে গেলুম কদমপুর হসপিটালে। আমার সাথেই এসেছেন যখন, তাই এই অবস্থায় কিভাবে তাকে একা ফেলে ঘুরতে চলে যাই, সেখানেই হয়ে যায় দেরি। ডাক্তার বাবুরা জানায় ওনার হৃদযন্ত্র খুবই দুর্বল, 2 দিন এখানেই থাকতে হবে। রাত তখন 11টা। ভাবলুম বাড়ি চলে যাব, দিদির বাড়ি অন্যদিন হবেক্ষণ। কিন্তু পরে ভাবলুম উত্তমপুরের ওপর দিয়েই যখন যাব, রাত হলেও যাওয়া তো যাই। তাই ওনার বাড়ি থেকে লোক আসতেই ওনাকে তাদের অধীনে রেখে আমি রওনা দিলুম। উত্তমপুর যখন পৌঁছলুম তখন চারপাশটা কেমন যেন থমথমে ভাব অনুভব করলুম। ভূত প্রেতের ভয় আমার তেমন নেই, তাই এগিয়ে গেলুম। কিন্তু দিদির বাড়ি পৌঁছানোর আগেই একটা বাড়িতে হঠাৎ কিসের শব্দ কানে এলো, সাথে একটা নারীর নারকীয় হাসির শব্দ ভেসে এলো কানে। কিন্তু সেটা খুব জোরে না। সেখানেই থমকে দাঁড়ালুম। চারপাশ ঘন অন্ধকার, কিন্তু অনেকক্ষণ যাবৎ এই অন্ধকারে হাঁটছি বলে চোখ সয়ে গেছে। হালকা একটু দেখতে পারছিলুম। এমন সময় দেখলুম সামনের বাড়িটার একটা ঘরের বারান্দায় একটা কালো মূর্তি যেন কোনো কিছুকে এক হাতে টেনে নিয়ে যাচ্ছে কোথাও। ভয় আমার হৃৎপিণ্ডটা ধপাস করে উঠল। একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালুম। দেখলুম ওভাবেই টানতে টানতে বাড়ির বাইরে গিয়ে পেছনের দিকে চলে যাচ্ছে। ফাঁকা জায়গায় যেতেই চাঁদের আলো কম হলেও দেখতে পেলুম কালো ছায়াটা তার একটা হাতের মুঠোয় একজন মানুষের মাথার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে। কি বিভৎস সেই দৃশ্য! সাথে ভেসে আসছে ওই নারীর পৈশাচিক হাসির শব্দ। এই বলে উনি একটু থামলেন। পাশেই ঘটি থাকে, একটু জল খেলেন। কথা বলতে বলতে ওনার কপালে ঘাম জমে উঠেছিল। আমি বললাম, আচ্ছা, আপনি বললেন যে এক হাতে একজন মানুষকে টেনে নিয়ে যাচ্ছিল, কী ধরনের পোশাক পরেছিল সে? আর অন্য হাতে কি কিছু ছিল সেটা বলতে পারেন? হ্যাঁ, ছিল। খুব বেশি আলো ছিল না, কিন্তু অন্য হাতে মনে হলো একটা খড়গ ছিল। হ্যাঁ, তাই হবে, খড়গ, যেমনটা দেবদেবীর হাতে থাকে। আর হ্যাঁ, ছায়ামূর্তিটার কপালটা জল জল করছিল, যেন লাল কিছু জ্বলছে সেখানে। ব্যাস, আমি ছুটে দিদির বাড়ির দিকে চলে যাই। আর কিছু দেখিনি। শেষ কথাটা বলে উনি একটু হাঁপাতে লাগলেন। বেশ, বুঝলাম। সেদিনের কথা বলার সময় এখনও উনি আতঙ্ক অনুভব করছেন। বললাম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সাহস করে সেখানে দাঁড়িয়ে না থাকলে এটুকুও জানতে পারতাম না। এবার তাহলে আমরা আসি, কেমন? দিনের দিনে আবার ফিরতে হবে তো। অনিমেষ বাড়িতে বলে এসেছে, এরপরেই আমরা ফিরে আসি। উনি আমাদের না খেয়ে ফিরতে অনেক মানা করলেন, কিন্তু কালকেই সেই কাল রাত্রির রাত আসতে চলেছে। সেটা বুঝিয়ে বলাতে
উনি আর পিড়াপিড়ি করলেন না। এরপরে আমরা তিনজনে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। হুতুমপুর গ্রামে ঢোকার আগেই একটা বড় জঙ্গল। আসার সময়ও চোখে পড়েছিল, এখন আবার যাওয়ার সময় সেই জঙ্গলটা পাশ কাটিয়ে যেতে হবে। যেতে গিয়ে একটা জিনিস চোখে পড়ল। রাস্তার পাশেই একটা বড় গাছ, তাতে অনেকগুলো লাল কাপড় বাঁধা। বললাম, এই অনিমেষ, এখানে এমন করে লাল কাপড় বাঁধা কেন? ও, ওটা গ্রামে বিপদ আসার পর অন্য গ্রাম থেকে একজন সাধুকে ডাকা হয়েছিল জানিস। সেই এই গাছটার নিচে গ্রামের নামে পুজো টুজো করে ওটা বেঁধে দিয়ে গিয়েছিল। কোনো দেবীর মূর্তি তো দেখছি না এখানে। গ্রামের প্রবেশ পথেই পুজোটা করতে হবে বলেছিলেন, তাই এই গাছটার নিচেই করা হয়েছিল। কিন্তু এই জঙ্গলের ভেতরেও অনেক অনেক পুরনো এক দেবীর মন্দির আছে। বাবাদের মুখে শুনতাম তারাও যখন ছোট ছিল তখন নাকি ওই মন্দিরে পুজো হতো। কিসের মন্দির আছে জঙ্গলে? কোন দেবীর যে মন্দির তা আমরা কেউই ঠিকভাবে জানি না আসলে। অনেক সময় আগেকার কথা, কিন্তু অনেকেই বলে যে রঙ্কিনী দেবীর মন্দির ওটা। এই জঙ্গলে গ্রামের কেউ ওইদিকে যায় না। কেন বলুন তো? আসলে অনেক আগে থেকে এই জঙ্গলে প্রবেশ করা বন্ধ করে দিয়েছিল সবাই। আমরাও তাই শুনে শুনে ভিতরে যাই না। দেখ অনিমেষ, গ্রামে যখন এত বড় একটা বিপদ নেমেছে, তাই এর থেকে বড় কিছু আর তো হওয়ার নেই, তাই না? তাই আমি বলছি কি, একবার মন্দিরটা দেখে আসতে ভালো হতো না? কি বলেন বেণীমোহন বাবু? দেখ, যেহেতু ওই মন্দিরে কেউ যায় না, তাই আমাদের ওখানে এইভাবে যাওয়াটা কি খুব ভালো কাজ হবে? বেশ, বুঝলাম। সবার মনে এই জঙ্গলের ভেতরে থাকা পুরনো এই মন্দিরটা নিয়ে একটা ভয় তৈরি হয়েছে। তাই বললাম, গ্রামে কাল রাত্রি নেমেছে, আর আমাদের এখন সব কিছুর মধ্যে সেটার কারণ খোঁজা দরকার। আমার মন বলছে এই জঙ্গল কোনো না কোনোভাবে জড়িত আছে এর সঙ্গে। আমার কথা শুনে ওরা দুজনে রাজি হলো। এরপরে কথা না বাড়িয়ে আমরা বাঁ দিকের রাস্তাটা দিয়ে জঙ্গলের দিকে প্রবেশ করলাম। চারদিকে আলো এখনো, কিন্তু জঙ্গলের কিছুটা যাওয়ার পরেই আলো যেন একেবারে কমে এলো। সাথে চারদিক একদম নিস্তব্ধ, থমথমে ভাব। মনে হলো কোনো প্রাণ যেন এখানে নেই। আর কিছু দূর গিয়েই একটা কাঁটা গাছের ঝোপের পেছনে চোখে পড়ল মন্দিরটা। এগিয়ে গেলাম সেদিকে, কিন্তু সামনে গিয়েই দেখলাম মন্দিরের কাঠের দরজাটা বন্ধ করা। আমি এগিয়ে সেটা খুলতে গেলাম, কিন্তু তখনই বেণীমোহন বলল, ঠাকুরমশাই, এতদিনের বন্ধ দরজা খোলাটা কি ঠিক হবে? দেখুন বেণীমোহন বাবু, আমি পুজো করি। কোনো দেবদেবী চাইবে না তাকে পুজো থেকে কেউ বঞ্চিত করুক, তাই আপত্তি করবে না। একবার দেখেই ফিরে যাব। আমার কথায় বেণীমোহন ভয়ার্ত চোখে দাঁড়িয়ে রইল বাইরেই। একটা ঠেলা দিতেই দরজাটা ভেতরের দিকে খুলে গেল। পুরনো শ্যাওলা ধরা সিঁড়ির দুটো ধাপ পেরিয়ে ভেতরে যেতেই দেখলাম একটা পাথরের মূর্তি আছে সেখানে। দেখেই বুঝলাম এটা দেবীর মূর্তি। মূর্তিটার চারটে হাত। ভালো করে দেখেই বুঝতে পারলাম একটা হাতে খড়গ, একটায় ত্রিশূল, আর দুটো হাতে ডুমরু আর পদ্ম। এরপরে মূর্তিটার আশেপাশের সব দেখে একটু সন্দেহ হতেই জোরে একটা হাঁক দিলাম, অনিমেষ, এই অনিমেষ, ভেতরে আয় একটু। আর বেণীমোহন বাবু, আপনিও আসুন। আমার ডাকে ওরা দুজন ভেতরে এসে আমার পাশে দাঁড়ালো। এরপরে আমি বললাম, বেণীমোহন বাবু, আপনি বললেন না যে এই জঙ্গলে নাকি অনেক সময় থেকেই কোনো মানুষের আনাগোনা নেই, কিন্তু ভালো করে দেখুন মূর্তিটার সামনে সব কিছু দেখে কি এমনটা মনে হচ্ছে আপনার? আমার কথায় ওরা দুজনে চোখ বড় করে সামনে দেখতে লাগলো। দুজনের মুখেই কোনো কথা নেই,
এবার তোমাদের বলি যে সেখানে আমি কি দেখেছিলাম। প্রথমে তো একটা মাটির ছোট পাত্রে শুকিয়ে যাওয়া কালচে একটা কি যেন লেগে রয়েছে। তার পাশেই একটা লাল কাপড়ে মুড়ে কিছু বেঁধে রাখা হয়েছে। একটু ধুলো পড়লেও বেশ বোঝা যাচ্ছে যে কাপড়টা খুব বেশি সময় আগেকার নয়। আর মূর্তিটার ঠিক সামনেই একটা চিহ্ন আঁকা। চিহ্নটার চারিদিকে একটা তরল কিছুর ফোঁটা দেওয়া হয়েছিল। শুকিয়ে গেলেও সেটা বেশ বোঝা যাচ্ছে। এবারে বেণীমোহন চিন্তিতভাবে বলল, আপনি ঠিক বলেছেন ঠাকুরমশাই, 2-3 মাসের মধ্যে কেউ তো এখানে এসেছিল আর এখানে পুজোও দিয়েছিল। সেটাই তো, কিন্তু এই পরিত্যক্ত জঙ্গলে দেবীর পুজো কে করবে? অনিমেষ কিছু একটা ভাবছে দেখে মনে হলো। ওকে জিজ্ঞাসা করলাম, কী রে অনিমেষ, কী মনে হচ্ছে তোর? ভাবছি যে কোনোভাবে কি গ্রামের এই বিপদের জন্য এই জঙ্গল আর মন্দির যুক্ত নয় তো? এটার উত্তর কিন্তু আমাদের খুঁজে বের করতেই হবে। কোনো ছোট কিছুও ছাড়ার উপায় নেই। ভুলে গেলে চলবে না, গ্রামে কাল রাত্রি নেমেছে। এই মন্দিরের অতীত ও বর্তমান আমাদের দুটোই জানতে হবে। এরপর আবার মন্দিরের দরজা আগের মতোই বন্ধ করে আমরা ফিরে যেতে লাগলাম। যেতে যেতে আমি বললাম, আচ্ছা, এই মন্দিরের ইতিহাস বলতে পারবে এমন কেউ কি আছে গ্রামে? যা জানি গ্রামের বেশিরভাগ মানুষই খুব বেশি একটা কিছু জানে না, কিন্তু একজন আছে যার কাছে গেলে মনে হয় কিছু হলেও জানতে পারবো। রাজবিহারী বাবুর কথা বলছিস কি? হ্যাঁ, তার কথাই বলছি আমি। কিন্তু সমস্যা হলো তিনি চোখে দেখতে পান না, আর এখন তিনি গ্রামের বাইরে একটা কুঁড়ে ঘরে থাকেন, কারোর সাথে কথাও বলেন না। তাহলে আমাদের সাথে কথা বলবেন কি? সেটা না গিয়ে ঠিক বলতে পারছি না। শুনেছি এখন সবসময় ঠাকুর পুজো করেই দিন কাটান। চলুন তাহলে আজ একবার গিয়ে দেখা যাক। সবে তো 2টো বাজে, বেশি দূর তো না। এরপরে আমরা গ্রামের ডান দিকের একটা রাস্তা ধরে এগোতে লাগলাম। আধ ঘন্টা হাঁটার পরে একটা জায়গায় এসে পৌঁছালাম, যেখানে চারদিকে বন্য কুল গাছে ভর্তি। তারই একদিকে একটা কুঁড়ে ঘর চোখে পড়ল। বেণীমোহন বাবু সেই দিকেই আমাকে দেখিয়ে বলল, ওটাই ওনার বাড়ি। ঘরটার সামনে গিয়ে বেণীমোহন বাবু তাকে ডাকলেন, ঠাকুরদা ঘরে আছেন? কিন্তু কোনো উত্তর এলো না। এরপরে আমরাও 2টো ডাক দিতেই খড় দিয়ে বানানো দরজাটা খুলে গেল। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? রাজবিহারী বাবু বাড়ি আছেন? একটা বাঁশের তৈরি লাঠি নিয়ে একজন অতি বয়স্ক মানুষ বেরিয়ে এলো। ভেবেছিলাম হয়তো আমাদের এখানে আসার জন্য উনি বিরক্ত হবেন, কিন্তু ওনার মুখে একটা হাসি দেখলাম। চোখে দেখতে পারেন না, কিন্তু লাঠি ঠক ঠক করে ঠিক আমাদের সামনে এসে দাঁড়ালেন। তারপরে আমাদের কিছু বলার আগেই ভারী কাঁপা কাঁপা গলায় বললেন, মনটা 2 দিন থেকেই বলছিল কেউ আসবে, আমার সঙ্গে দেখা করতে কেউ আসবে। আপনি কিভাবে জানলেন যে গ্রাম থেকে কেউ আসবে? সে সে কথা নাই বা বললাম। বলো, কি জানতে চাও বলো। বয়স হয়েছে তো, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বুঝলে। হ্যাঁ, চলো, ওই গাছটা রয়েছে, ওই গাছটার নিচে বসা যাক, বুঝলে। চলো। বৃদ্ধ আমাদের আগেই লাঠি হাতে একটা গাছের নিচে গিয়ে বসলো। এরপর আমরাও তার সামনে গিয়ে বসলাম। অনিমেষ আমার দিকে ইঙ্গিত করে বোঝালো যা জানতে চাই জিজ্ঞেস করতে। আমি একটু ভেবে নিয়ে বললাম, নমস্কার জ্যাঠামশাই, আমি নিধিরাম চক্রবর্তী। এই 2 দিন হলো এই গ্রামে আসা।
কিন্তু এসেই যা শুনলাম তাতে আর কি বলবো, মানে বুঝে উঠতে পারছি না। ও, তাহলে তোমরা ওই জঙ্গলের মধ্যিখানে ওই মন্দিরের ইতিহাস জানতে চাও, তাই তো? হ্যাঁ, মানে আপনি কি করে আমি কিভাবে জানলাম সেটা জেনে কোনো কাজ নেই। তবে ওই মন্দির অনেক বছর আগের তৈরি। ওখানে যে দেবীর পুজো হতো তাকে আমরা রঙ্কিনী দেবী বলেই জানি। তন্ত্র সাধনার এক শক্তিশালী দেবী উনি। যদি কেউ সঠিক উপায়ে তার সাধনা করে, দেবীকে সন্তুষ্ট করতে পারে, দেবী সাড়া দেয়। হ্যাঁ, দেবী তার ডাকে সাড়া দেয়। অনেকদিন আগের ঘটনা। আমি তখন ছোট ছিলাম। তাও ধরো গিয়ে আজ থেকে ওই 70 বছর আগে তো হবেই। ওই জঙ্গলে একদল কাপালিক বাস করত, কিন্তু ওরা কখনো গ্রামে যেত না বা গ্রামের মানুষদের সংস্পর্শে আসতো না। এরপর ওরা জঙ্গলের মধ্যিখানে ওই মন্দিরটা তৈরি করে। তখনও কেউ জানতো না ওটা কিসের মন্দির। মাঝে মাঝে অনেক রাতে পুজো করার সময় যেমন মন্ত্রের আওয়াজ হয়, ঠিক তেমনি একটা আওয়াজ গ্রামের অনেকের কানে আসতো, কিন্তু কেউ কখনো সেটা নিয়ে কোনো মতবাদ প্রকাশ করেনি। একদিন অমাবস্যার গভীর রাত, জঙ্গলের সব থেকে কাছে যে বাড়িটা আছে সেই বাড়িরই একজন মানুষ একটা বাচ্চার কান্নার আওয়াজ পায়। ঘর থেকে বেরিয়ে উনি জঙ্গলের একটু কাছাকাছি যেতেই আওয়াজটা হঠাৎ করে বেড়ে যায়। এরপর তো উনি একা জঙ্গলে না গিয়ে গ্রামের কিছু মানুষকে ওই রাতেই ব্যাপারটা জানায়। আর এই করতে করতে অনেক মানুষ জড়ো হয়ে যায়। সবার বুঝতে আর বাকি রইল না, ওইখানে নরবলির আয়োজন করেছে ওরা। হয়তো কোথাও থেকে কোনো বাচ্চাকে তুলে নিয়ে এসেছে। গ্রামের লোক, বুঝতেই পারছো, সবার মনে একটা রাগ জমাট বাঁধল। তারা সবাই মিলে মশাল, লাঠি যা যা পেল হাতে নিয়ে জঙ্গলের দিকে হাঁটা দিল। কাপালিকরা তখন তন্ত্র সাধনা করে পুজোয় ব্যস্ত। গ্রামের সবাই গিয়ে দেখল মন্দিরের ভেতর দেবীর মূর্তির পাশে অনেক পুজোর সামগ্রী, আর তার পাশেই একটা হাঁড়ি কাঠ, যেটা সিঁদুর দিয়ে রাঙিয়ে দিচ্ছে একজন কাপালিক। একটু পেছনেই হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে বছর ওই 7-8 একটা বাচ্চা ছেলে। আর এইটা দেখে গ্রামের সবার চোখ তো একেবারে রাগে লাল হয়ে উঠল। হাতের কাছে যা পেল তাই দিয়ে কাপালিকদের একেবারে মেরে সেখান থেকে তাড়িয়ে দিল। বাচ্চাটাকে উদ্ধার করে সেই মন্দির
একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল, আর তারপর থেকে ওই জঙ্গলের দিকে গ্রামের লোকেরা একদম যাতায়াত বন্ধ করে দিয়েছিল। বাবা, তোমরা পারবে, তোমরাই পারবে এই কাল রাত্রির অবসান ঘটাতে। এর থেকে বেশি আমি আর কিছু জানি না। এরপর আমরা সেখান থেকে বাড়ি চলে আসি। স্নান খাওয়া হয়নি, তাই বেনিমোহন নিজের বাড়ি গেল, আর আমরা দুজনও বাড়ি ফিরলাম। দুপুরে খাওয়া দাওয়া করে হরিমেশের বাড়ির পেছনে একটা শতরঞ্চি পেতে দুজনে পাশাপাশি শুয়ে রইলাম। হরিমেশ ওপরের দিকে চেয়েই বলল, কাল থেকে আবার সেই কাল রাত্রি আসতে চলেছে ভাই, না জানি এবার কাকে নেবে। আচ্ছা অনিমেষ, গ্রামের বাড়ি বাড়ি থেকে কিছু লোক জড়ো করে একটা আলোচনা করলে হয় না? তাতে আমরা একটু যদি সাবধান করতে পারি আর কি। সাথে কেউ যদি কিছু জেনে থাকে তাহলে। নিধি, কালকের দিনটা কেটে যাক, তারপর না হয় মাঝখানে তো আরও 9টা দিন পাবো। ওর কথা শুনে বুঝলাম কাল আসন্ন মৃত্যুর দিনের কথা ভেবে ও হাল ছেড়ে দিয়েছে অনেকটা। তাই আমি আর কিছু বললাম না। সন্ধ্যার পরেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। সকালে উঠেই দেখলাম যে আজকে গ্রামের লোকের চোখের চাহনিটা একদম আলাদা। সবার চোখে একটা আতঙ্ক আর কষ্টের ছায়া। সকাল থেকেই আজ বাড়ি বাড়ি থেকে পুজোর ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। হয়তো বিপদ এড়াতেই ঠাকুরের কাছে মিনতি করছে সবাই। ধীরে ধীরে বেলা গড়িয়ে পড়ল, আর দুপুরের পর থেকেই গ্রামের রাস্তায় লোকেদের আনাগোনা একেবারে নেই বললেই চলে। সবাই যে যার মতো বাড়িতে দরজা লাগিয়ে বসে আছে। চারপাশে একটা দম আটকে দেওয়ার মতো স্তব্ধতা। একটা রাস্তার কুকুরও আজকে নেই। তারাও যেন বুঝেছে আজ সেই রাত আসতে চলেছে। অনিমেষের কথা মতো আমরাও সন্ধে হওয়ার আগে ঘরের ভেতরে ঢুকে গেলাম। দরজা ভেতর থেকেই আটকে দিয়েছি, কিন্তু এতে কি আর প্রাণ বাঁচে? যাকে নেওয়ার তাকে ঠিক নেবে। যে যাবার যে কোনোভাবে হোক সে যাবেই। ঘড়ির কাঁটার দিকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। সকাল হতেই তাড়াতাড়ি বিছানায় উঠে বসলাম। ঘরের ভেতর থেকেও বাইরে অনেক লোকের কথাবার্তা শুনতে পাচ্ছিলাম। বাইরে বেরিয়ে দেখি একখানে অনেকগুলো লোকের ভিড়। সবাই হয়তো কাল কার বাড়ি থেকে একজনকে নিয়ে গেছে সেটা নিয়েই কথা বলছে। আমি তাড়াতাড়ি মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এলাম। খানিক পরেই অনিমেষ এলো। পাশে এসেই বলল, কাল রাতে গ্রামের একদম পেছনের দিকে একটা বাড়িতে হয়েছে, চল একবার দেখে আসি সেখান থেকে। ওদেরও তো পাশে দাঁড়ানো দরকার, চল দেখে আসি। এরপরে আমরা দুজনেই সেই দিকে রওনা দিলাম। হরিমেশের বাড়ি পার করে একটা বাঁক নিয়ে আমরা এগোলাম। 10 মিনিট পর আমরা একটা বাড়ির সামনে উপস্থিত হলাম। দূর থেকেই দেখতে পেলাম বাড়ির ভেতরে অনেক মানুষ, আর বাইরে বেনিমোহনকেও দেখতে পেলাম। আমরা এগিয়ে গেলাম তার দিকেই। কাছে যেতেই বেনিমোহন বললে, ছেলেটার বয়স ছিল 25 বছর। আর তখনই বাড়ির বাইরে একটা কোণা থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ, সাথে একজন লোকের চিৎকার, আর তাকে ভৎসনা করতে শুনতে পেলাম। তোর জন্যে, সব তোর জন্যে। একটু এগিয়ে গিয়ে শুনলাম লোকটা কান্না ভরা গলায় চিৎকার করছে, সব তোর জন্য রে। তোর জন্য হয়তো আজকে তোর দাদাও বেঁচে নেই। কি ভাবছিস আমি কিছু বুঝতে পারছি না, তাই না?
কথাগুলো শুনে আমরা তিনজন একে অপরের দিকে চাইলাম। মনে হয় এক অন্য সন্দেহের উদয় হয়েছে। তাড়াতাড়ি লোকটির দিকে এগিয়ে গেলাম, কিন্তু আমাদের দেখেই উনি যেন একটু চুপ করে গেলেন। বেণীমোহন প্রথমে কথা বলল। আপনার মেয়েকে কেন বলছেন যে ওর জন্য সব হয়েছে? ছেলের মৃত্যুর পরে কারো মাথা কি ঠিক থাকে বেণীমোহন? এই বলেই উনি তাড়াতাড়ি ওখান থেকে চলে গেলেন, সাথে মেয়েটিও। আমরা কেমন অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সাথে বাকি দুজনেরও মনে একটা খটকা লাগছে, সেটা বেশ বুঝতে পারছিলাম। কোনো কথা না বলে আমরা সেখান থেকে চলে আসব, হঠাৎই কোথা থেকে একজন লোক আমাদের দিকে এগিয়ে এলো। এসেই বলল, ঠাকুরমশাই, আপনি এখানে নতুন। সেদিন বটতলায় আপনার কথা শুনে বুঝেছি আপনি আমাদের গ্রামের এই মৃত্যুগুলো বন্ধ করতে চান, কিন্তু আপনাকে কেউ সব কিছু খুলে বলছে না। নরেশ, তুমি এখন যাও। এই সময় কথাগুলো না বললেই নয়। হ্যাঁ, আর কত বলুন তো মাস্টার মশাই, আর কত? এভাবে আর কত প্রাণ আমরা বলি দেব? আমি জানি আপনিও চান এসব বন্ধ হোক, কিন্তু সেই ঘটনার কথা বললে কিভাবে চলবে? কী ব্যাপার বেণীমোহন, কোন ঘটনার কথা বলছেন উনি? আমার কথা শুনে বেণীমোহন এবারে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর ব্যাপার দেখে আমি খুবই অবাক হলাম। হরিমেশ বলল, নরেশ, তুমি যাও, ঠাকুর মশাইকে আমরাই সব বলছি। এরপরে নরেশ সেখান থেকে চলে গেল। বেণীমোহন শান্ত গলায় বলল, ঠাকুরমশাই, আর কিছু লুকোবো না আপনার কাছ থেকে। চলুন, ফাঁকা কোথাও বসা যাক। এই কথার পরে আমরা গ্রামের একদম শেষ প্রান্তে কিছু গাছের সারির পাশে একটা বাঁশের বানানো মাচায় গিয়ে বসলাম। খানিক চুপ থাকার পরে বেণীমোহন বলল, ঠাকুরমশাই, ক্ষমা করবেন আমাদের গ্রামে একটা কলঙ্কময় ঘটনা আপনার কাছ থেকে লুকিয়ে গেছি আমরা। আসলে ছোটবেলা থেকেই তো এই গ্রামের মানুষ হয়েছি, তাই অন্য জায়গায় কারোর সামনে নিজের গ্রামকে ছোট হতে দেখলে বড় বড় কষ্ট হয়। এখন সেই ঘটনাটাই আপনাকে বলবো। এটা বলতো আমার লজ্জা হয়। দেখুন বেণীমোহন বাবু, ভুলভ্রান্তি সবখানেই হয়, এর জন্য নিজেকে অপরাধী মনে করার কিছুই নেই। আপনি আমায় বলুন সেই ঘটনাটা আসলে কি? কারণ একটা ছোট্ট কিছুর থেকেও যদি এই গ্রামের এই বিপদের দিনে কাজে আসে এমন কোনো কথা আমি জানতে পারি, তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আপনি বলুন, আপনি নির্দ্বিধায় বলুন। ঘটনাটা ঘটেছে 2 বছর আগে। নবরাত্রিতে আমাদের গ্রামে প্রতি বছর মেলা বসে, আর এই মেলা অনেক আগের সময় থেকেই হয়ে আসছে। তেমনি 2 বছর আগেই অনেক বড় করে একটা মেলা বসে। গ্রামে ঢোকার পরেই যে ফাঁকা মাঠটা, ঠিক ওইখানে সেবার অনেক দোকানপাট এসেছিল। খাবারের দোকান, খেলনার দোকান, মাটির জিনিসপত্র, কাপড় চোপড়, সব কিছুই। মেলাতে চুরি বিক্রি করতে অনেক দূর থেকে 2জন মেয়ে এসেছিল। একজনের বয়স আনুমানিক 27 হবে, আর ওর বোনের বয়স 19-এর আশেপাশে হবে। বোনটি দেখতে ছিল একদম পরীর মতো। চোখগুলো দেখে মনে হয় যেন মুক্ত বসানো। আর শুধু দেখতেই নয়, গুণও বড় ভালো ছিল। দিদি চুরি বিক্রি করত, আর ছোট বোন হাত গণনা করতে পারদর্শী ছিল। আমাদের এখানে মেলা 7 দিন হয়। প্রথম দিন থেকেই মেলায় ওই ছোট বোনের অপরূপ সৌন্দর্য গ্রামের বেশিরভাগ যুবকদেরই দৃষ্টি আকর্ষণ করে। মেলা শেষ হলেও ওই দোকানে ভিড় যেন কাটতেই চায় না। কেউ কিছু কিনুক না কিনুক, দোকানের সামনে এসে বিভিন্ন অছিলায় দাঁড়িয়ে থাকতো। ছোট বোন অনেক সময় দিদিকে বলতো এই কথাটা। কয়েকবার দিদিকে দিয়ে কিছু ছেলে পুলেকে দোকান থেকে দূরে সরে যেতে বলে, কিন্তু খানিক বাদে আবারও সেই ভিড়। জানেন তো ঠাকুরমশাই, এই সময়টা যদি আমরা গ্রামের বড় মানুষরা যদি মেয়ে দুটোর সাহায্য করতাম, তাহলে আজ এখানে বসে আপনাকে গ্রামের কলঙ্কের মাখা ওই 3টা কথা বলতে হতো না। এরপর শুনুন, মেলার 2 দিন পর একদিন দুপুরে তখন দোকানপাট সব বন্ধ। বড় মেয়েটি স্নান সেরে এসে দেখে দোকানের এক পাশে তার বোন দাঁড়িয়ে কাঁদছে, আর তাকে ঘিরেই
গ্রামের কিছু ছেলে দাঁড়িয়ে। এই দেখে মেয়েটার মাথায় রক্ত চেপে যায়। তাড়াতাড়ি ছুটে আসে, পা থেকে জুতো খুলে উঁচিয়ে দাঁড়ায়। আশেপাশে গ্রামের অনেক মানুষ তখন পাশ দিয়ে যাচ্ছিল, তারাও দেখে ব্যাপারটা। দেখে এগিয়ে আসে তারাও। একটু ভিড় জমতেই বড় মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আপনাদের গ্রামে এসেছি কদিনের জন্য মেলায় দোকান করতে, কিন্তু এখানে এই অসভ্য ছেলেগুলো সারাক্ষণ আমার বোনকে জ্বালাতন করে বেড়ায়। কিন্তু সাবধান করে দিচ্ছি, এবার সবার সামনে সাবধান করে দিচ্ছি, আজকের পর যদি এমন দেখি জুতো পেটা করে ঠিক করবো, একেবারে বলে দিলাম। এই কথার পর ছেলেগুলো আর কোনো কথা বলেনি, চুপচাপ সেখান থেকে চলে যায়। ওদের তখন বয়স কম, গায়ে রক্ত গরম, তাই গ্রামের লোকের সামনে ওই মেয়েটার করার অপমান ওরা সামনে মেনে নিলেও ভেতরে মেনে নিতে পারল না। এরপর 4 দিন কেটে যায়। 2 বোনের দোকানে ছেলের দল ভিড় করে না। আমরাও ভাবলাম ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, মেলা বাকি আর একটা দিন। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে এদিক ওদিক হাঁটছি, দূর থেকে শুনতে পেলাম চিৎকার করে কাউকে কেউ ডাকছে। মায়া, এই মায়া। একটু এগিয়ে যেতেই শুনলাম ওই বড় মেয়েটি চিৎকার করে এদিক ওদিক ছুটছে আর বলছে, মায়া, এই মায়া, কোথায় গেলি বোন আমার? এই মায়া, মায়া। কিন্তু বোনের কোনো উত্তর নেই। তাড়াতাড়ি সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? আমার বোন মায়াকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আর খুঁজে পাচ্ছি না। ও আমাকে না বলে কোথাও যায় না, কোথায় যে গেল। এই বলে মেয়েটা আবারও কাঁদতে লাগলো। আমি গ্রামের কিছু লোককে ডাকলাম, এদিক ওদিক ভালো করে খুঁজে দেখতো। সবাই এদিক ওদিক খুঁজতে লাগলো। এমন করে দুপুর গড়িয়ে এলো। আজ মেলা শেষ, কিন্তু এই অবস্থা দেখে কেউ আর দোকান খুলতে পারল না। সবাই মন প্রাণ দিয়ে ওই অসহায় মেয়েটার বোনকে খুঁজতে লাগলো। এমন করে সন্ধ্যা নেমে এলো, কিন্তু মায়ার কোনো সন্ধান পাওয়া গেল না। বড় মেয়েটি সারাদিন ছোটাছুটি করে আর চিৎকার করে হাঁপিয়ে উঠেছে। ও ঘাসের ওপর শুয়ে পড়েছে, ওর চোখ বেয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। এই দেখে আমারও চোখও যেন ঝাপসা হয়ে এলো। কি করব ভাবছি, এমন সময় গ্রামেরই একজন মানুষ ছুটে এসে আমাদের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মাস্টার মশাই, ওই জঙ্গলে মন্দিরের সামনে মেয়েটি পড়ে আছে। আমরা সবাই ছুটে গেলাম সেই দিকে, আর জঙ্গলে প্রবেশ করে মন্দিরের সামনে যেতেই দেখলাম সেই দৃশ্য। ফুলের মতো কোমল মেয়েটা মন্দিরের বাইরে পড়ে আছে এলোমেলো ভাবে, মাথা থেকে গড়িয়ে পড়ছে রক্ত। সামনে গিয়ে বুঝলাম দেহে প্রাণ নেই। এমন সময় ওর দিদি কোথা থেকে ছুটে এসে আমাকে ধাক্কা দিয়ে বোনকে জড়িয়ে ধরল। মায়া, এই মায়া, ওঠ মায়া, বোন আমার, ওঠ। এই মায়া, ওঠ না। এই দেখ, আমি এসেছি, আমরা আজকেই চলে যাবো এখান থেকে। ওঠ না বোন আমার। বুক ফাটা কেন কান্নায় কথা মেয়েটার বলছিস কথা না? শুনতে শুনতে ওঠ আমার না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এইটুকু বলে বেণীমোহন চুপ করল। দেখলাম বলতে বলতে ওনার চোখ ভরে উঠেছে জলে। সাথে অনিমেষকেও দেখে বুঝলাম সেও বেশ আবেগময় হয়ে পড়েছে। খানিক পরে চোখের জল মুছে বেণীমোহন বলল, জানেন ঠাকুরমশাই, কোথাও যেন কোনো না কোনোভাবে আমি নিজেকে এই ঘটনার জন্য দায়ী করি। একটু যদি দেখে দেখে রাখতাম দুটো মেয়েকে, তাহলে হয়তো এমনটা হতো না। বোনের মৃতদেহ কোলে নিয়ে রাগে সবার দিকে চেয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, কাউকে ছাড়বো না, কাউকে না। যাদের জন্য আমার বোনকে হারালাম, আমি তাদের কাউকে ছাড়বো না। আমি আগেই বুঝেছি মায়ার এই অবস্থার পেছনে কারা দায়ী। আমাদের গ্রামের ওই ছেলেগুলো। এরপর মেয়েটি চলে যায়, ওদের সব কিছু মেলার মাঠে ফেলে রেখেই চলে যায়। যখন সে হেঁটে যাচ্ছে দেখলাম
আমাদের গ্রামেরই একটা মেয়ে, যাকে কিনা আজকে ওই বাড়িতে যেখানে গেলাম একটু আগেই বাবার কাছে ছেলে মৃত্যুর জন্য দোষী শুনতে হয়েছিল, সেই মেয়েটি অঝরে কেঁদে চলেছে চলে যেতে থাকা মেয়েটির দিকে তাকিয়ে। বুঝলাম এই কদিনে ওরা দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেছিল। আচ্ছা, এই মন্দিরের সামনে আসলে কি হয়েছিল, মানে কিভাবে মেয়েটি মারা গিয়েছিল সেটা জানতে পেরেছিলেন? হ্যাঁ, পরের দিন সকালেই আমরা গ্রামের কয়েকজন মিলে ওই ছেলেগুলোকে নিয়ে জমা করি বটতলার নিচে। সবার বকাঝকা আর পুলিশের ভয় দেখাতে ওরা সবটা বলে। সেদিন অনেক ভোরবেলায় মায়ার ঘুম ভেঙে যায়, তাই সে ভাবে একটু এদিক ওদিক ঘুরে আসবে। আর তারপরেই ওই ছেলেগুলোর মধ্যে একজন মায়াকে একা ঘুরতে দেখে। সে তাড়াতাড়ি বাকি কয়েকজনের বাড়ি থেকে তাদেরকে ডেকে নিয়ে আসে আর তাদেরকে জানায় সেই কথাটা। আর তারা সবাই এই সুযোগের অপেক্ষাতেই ছিল ওই অপমানের পর থেকেই। তাই যখনই মায়ার জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কয়েকজন মিলে মায়ার মুখ চেপে ওকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। ওদের কথার হিসেবে ওরা মায়াকে ওই মন্দিরের ভেতরে বেঁধে ফেলে রাখে। মায়াকে নাক মুখ বেঁধে বেশি সময় ধরে নিয়ে যাওয়ার জন্য হয়তো মায়া অজ্ঞান হয়ে গেছিল। আর তাছাড়া হয়তো এরপর ছেলেগুলো মায়ার শরীরও স্পর্শ করেছিল। কিন্তু সন্ধ্যের একটু আগেই মায়ার জ্ঞান ফিরে আসে। সে মন্দিরের দরজা খুলে পালিয়ে যেতে চাইলে মন্দিরের পিছনে থাকা একজন ছেলে তার মাথায় ভারী আঘাত করে, আর তখনই মায়া মারা যায়। এই হলো আমাদের গ্রামের সেই কলঙ্কময় ঘটনা, যেটা কারোর সামনে বলতেও নিজের লজ্জা করে। তাই নরেশের আজকে মৃত্যুটার পর সব ওই মৃত্যু মেয়েটি দিদির অভিশাপ বলেই মনে হচ্ছে। সব শুনে আমি একটু ভেবে দেখলাম, একজন সাধারণ মেয়ের অভিশাপে এমন কাল রাত্রি কখনো কি আসতে পারে? না, সেই ভাবনা একেবারে মূল্যহীন। তাই হঠাৎই মাথায় একটা ভাবনা এলো। আচ্ছা বেরিমোহনবাবু, আজকের দেখা মেয়েটার সঙ্গে একটু কথা বলা যাবে কি? কেন বলতো? আমার মনে হচ্ছে যে আমাদের কিছু হলেও সাহায্য হতে পারে। দেখি না, একবার কথা বলে। হয়তো আমি ভুল ভাবছি, কিন্তু যদি কিছু জেনে থাকে মেয়েটা, তাহলে কিন্তু সেটা আমাদের কাছে অনেক সাহায্যের হবে। ঠিক আছে ঠাকুরমশাই, আমি দুপুরের দিকে যখন বাড়ি একটু ফাঁকা থাকবে তখন কথা বলার ব্যবস্থা করছি। ওখান থেকে আমি আর অনিমেষ বাড়ি ফিরে আসি। বেনিমোহন আমাদের সাথে না এসে আজকের মৃত্যু হওয়া যুবকের বাড়িতে গিয়েছিল। বাড়ি এসে স্নান সেরে ঘরে গিয়ে বসলাম। অনিমেষ আমার পাশে এসে দাঁড়ালো, বললে, নিধি, তোকে খামোখা একটা ঝামেলায় ফেলেছি। আমি জানলে তোকে এখানে আসতে নিষেধই করতাম। দেখ অনিমেষ, তুই হলি আমার ছোটবেলাকার বন্ধু। তোর গ্রামে এরকম একটা বিপদ আর আমি সেটা দেখে এখান থেকে চলে যাব, তা কখনো হয় না রে ভাই। 1.5 মাস থেকে একটা আতঙ্কে দিন কাটাচ্ছিলাম নিধি, কিন্তু তুই এসে মনে একটা আলাদা সাহস এনে দিয়েছিস। অনেক ধন্যবাদ তোকে, অনেক ধন্যবাদ। আরে না না, ধন্যবাদ কিসের? আমার বিপদ হলে তুইও আমার সাথেই থাকতি, সেটা আমি বেশ জানি। আরও 2-4 কথা বলার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে সবে মুখে পানটা পুড়েছি, তখনই বাইরে থেকে বেনিমোহনের ডাক শোনা যায়। ঠাকুরমশাই আছেন? বেরিয়ে দেখি বেনিমোহন আর সেই মেয়েটা। আমি আর অনিমেষ তার সামনে গেলাম, গিয়ে বললাম, শোনো বা, তুমি ভয় পেও না কেমন, কিছু কথা শুধু বলবো তোমায়। এরপরে অনিমেষের বাড়ির পেছনের গাছতলাটায় আমাদের বসার ব্যবস্থা করলো। আমরা 4 জনই একসঙ্গে সেখানে গিয়ে বসলাম। এরপরে মেয়েটির দিকে চেয়ে বললাম, আচ্ছা, এখন আমি যা যা বলছি তুমি একটু মন দিয়ে শোনো। এই গ্রামে কাল রাত্রি নেমেছে। প্রতি 9 দিন অন্তর অন্তর একজন করে যুবকের মৃত্যু হচ্ছে, যা 1.5 মাস ধরে চলছে। থামার কোনো নামটি নেই। আজ তোমার নিজের দাদাই তো সেই কোপে পড়ল। তাই বলছি কি মা, তুমি যদি কিছু জেনে থাকো
যে কেন বা কিভাবে এই সমস্ত হচ্ছে তা যদি আমাদের বলতে, তাহলে এই গ্রামে মৃত্যুর খেলাটা বন্ধ করতে পারতাম। আমার কথা শুনে অনামিকা মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমি আর কিছুই বললাম না, চুপ করে রইলাম। খানিক বাদে অনামিকা মুখ একটু তুলে আমার দিকে তাকালো। ওর চোখে কষ্ট আর অনুশোচনার ভাব। আমি বললাম, তুমি নির্দ্বিধায় যা বলবে বলতে পারো, আমরা সব শুনছি। আমার কথায় এবার যেন অনামিকার ঠোঁটটা একটু নড়ে উঠল। চোখের জল মুছে এসে বলল, আমি জানি কেন গ্রামে এমন হচ্ছে। এই শুনে অনিমেষ আর বেণীমোহনের চোখ বড় বড় হয়ে গেল। আমি বিশেষ অবাক হইনি, একটু সন্দেহ আমার আগেই ছিল। বললাম, সে কিভাবে মা, একটু পুরোটা বলবে? মনীষার অভিশাপের ফল এগুলো। ওর বোনকে কষ্ট দিয়ে মারা হয়েছিল। খুব ভালো ছিল মায়া। কিন্তু একজন সাধারণ মানুষের অভিশাপে এও কি সম্ভব? মনীষা তন্ত্র সাধনায় সিদ্ধ ছিল, সেটাও সব সময় ভালো কাজেই ব্যবহার করত। কিন্তু ওর বোনের মৃত্যুর পর সব বদলে যায়। মেলা শুরু হবার প্রথম দুদিনের মধ্যেই আমাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে ওঠে। মালাকে যে গ্রামের ছেলেরা জ্বালাতন করত তা আমাকে মনীষা অনেকবার বলেছে। কিন্তু এরপর সেই দিনটা এলো, গ্রামের ছেলেগুলো মায়াকে নিয়ে অত্যাচার করে মেরেই ফেলল। সেদিন মনীষার মতো আমারও মনে হয়েছিল যে গ্রামের ছেলেগুলোকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলি। হয়তো মনীষারও তখনই ইচ্ছে করছিল প্রতিশোধ নিতে, কিন্তু ও চলে যায় এখান থেকে কিচ্ছু না করে। আমিও ধীরে ধীরে সাধারণ জীবনযাপনে প্রবেশ করি। কিন্তু 1.5 মাস আগে একদিন আমি ওই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে বাড়ি আসছি, একটা চেনা গলায় ডাক কানে এলো, অনামিকা। পেছন ফিরে দেখি মনীষা দাঁড়িয়ে। ওকে দেখেই বুকটা আমার কেঁপে উঠেছিল। এরপর সেদিন সন্ধে হতেই মনীষা আমায় নিয়ে ওই মন্দিরের দিকে যায়। তারপর আবার মনে করায় সেই দিনটার কথা। সেদিন ওর চোখে কষ্টের সাথে একটা প্রতিশোধের আগুন দেখি আমি। এরপর আমায় বলে ওর এখানে আসার কারণ। এখান থেকে যাওয়ার সময় বলে গেছিলাম যে কাউকে আমি ছাড়বো না। সেই কথা রাখতেই আমি আবার ফিরে এসেছি। আমাকে শুধু একবার বল যে তুই আমার সাথে আছিস। যারা মায়ার মতো একটা কোমল মেয়েকে এইভাবে মেরেছে তাদের উপযুক্ত শাস্তি তুই চাস কিনা একবার বল। আমি এক মুহূর্ত অপেক্ষা না করে জানাই যে আমি সাথে আছি। তখনও জানতাম না মনীষা কি করতে চলেছে আর তাতে কি হবে। আমায় শুধু বলল, কাল সন্ধ্যায় গ্রামের ঠিক মাঝখানে গিয়ে সেখানকার খানিকটা মাটি আমাকে জোগাড় করে এনে দিতে হবে, সাথে একটা লাল কাপড়ের টুকরো। আমি কোনো প্রশ্ন না করেই রাজি হয়ে যাই। পরদিন ঠিক সন্ধ্যায় ওর বলা জিনিস নিয়ে মন্দিরের সামনে আবার হাজির হই। কিন্তু আশেপাশে মনীষাকে দেখতে পেলাম না। তখনই মন্দিরের ভেতর থেকে ওর ডাক আসলো, ভেতরে এসো, আমি ভেতরেই আছি। গিয়ে দেখলাম মনীষা একটা লাল টকটকে শাড়ি পরে কপালে একটা সিঁদুরের বড় ফোঁটা দিয়ে মূর্তিটার সামনে বসে রয়েছে। প্রথমবারে ওকে দেখে একটু ভয় পেয়ে যাই আমি। তারপর ওর শান্ত গলায় কথা শুনে একটু সাহস ফিরে পাই। ও বলল, এদিকে এসে বসো বোন, দাও, জানতে বলেছিলাম দাও। আমি লাল কাপড় আর খানিক মাটি ওর হাতে দিলাম। এরপর একটু পেছনে গিয়ে নিচেই বসলাম। তারপর দেখলাম ওর কাছে থাকা একটা ঝুলি থেকে কিছু একটা জিনিস ও বের করলো।
মূর্তিটার সামনে বসে এরপর চোখ বন্ধ করে একটা মন্ত্র আওড়াতে শুরু করলো। খানিক পরেই একটা ছুরি বের করে এক টানে হাতের তালু কেটে ফোঁটা ফোঁটা রক্ত একটা ছোট মাটির পাত্রে জমা করতে লাগলো, আর সেই সাথে মন্ত্র পাঠ করেই যাচ্ছে। আরো কিছু জিনিস সে বের করলো। শেষে লাল কাপড়টায় আমার আনা মাটিটুকু রেখে পাশ থেকে একটা ছাইয়ের মতন কিছু সেই মাটির ওপর একটু ছড়িয়ে দিয়ে কাপড়ের টুকরোটা শক্ত করে বেঁধে দিল। মন্ত্র পাঠ এবার যেন আরো জোরালো হলো। মূর্তিটার সামনে সেই কাপড়ে বাঁধা জিনিসগুলো রাখলো। এরপর এক মুহূর্ত থেমে আমার দিকে ফিরে বলল, তুমি চলে যাও বোন, তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ওরা কেউ বাঁচতে পারবে না। আমি রাতে এখান থেকে চলে যাব। এইসব দেখে আমি ভয়ে চুপ হয়েই ছিলাম। তারপর মনীষার কথাগুলো শুনে যেন আরো বেশি ভয় করতে লাগলো। কিছু না বলে আমি শুধু মাথা নাড়িয়েই বাড়ি ফিরে এলাম। এই ছিল মনীষার সাথে আমার শেষ দেখা আর কথা। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি 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 জানতাম না যে এর ফল এত ভয়ানক হবে। কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, তাকে তো আর ফেরানো যাবে না। কিন্তু মনীষা কোথায় সেটা কি আমাদের বলতে পারবে? হ্যাঁ, যখন এরা মেলায় এসেছিল আর আমার সাথে বন্ধুত্ব হয়, তখন মনীষা আমায় চিঠি পাঠানোর জন্য ওর ঠিকানা দিয়েছিল। তাহলে তো ভালোই, আমাদের ওই ঠিকানাটাই শুধু চাই। বাবা, আপনারা মনীষার কোনো ক্ষতি করবেন না, আমি অনুরোধ করছি। ও যা করেছে ওর বোন মায়ার জন্য কষ্টে আর রাগে করেছে। তুমি চিন্তা করো না মা, আমরা মনীষার কোনো ক্ষতি করব না। কিন্তু এই কাল রাত্রি যে শেষ করতে হবে, ওর সাথে একবার কথা বলতেই হবে আমাদের। ঠিক আছে, আমি তাহলে বিকেলে কাগজে লেখা ঠিকানাটা দিয়ে যাব। এরপরে অনামিকা বাড়ি ফিরে যায়, আর আমরা তিনজনে সেখানেই বসে থাকি। ঠাকুরমশাই, অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের। কখনো আমাদের মাথাতেও আসেনি যে মেলার ওই ঘটনা আজকেই গ্রামের বিপদের কারণ হতে পারে। তাই ওই ব্যাপার নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি, কারণ আলোচনা যত বেশি ততই কথাটা বাইরের লোকের কাছে পৌঁছনো। ছি 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 ছি, কি করলাম আমি! ছি 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 ছি। আপনি অহেতুক নিজেকে দোষ দেবেন না বেণীমোহনবাবু। আপনি গ্রামের ভালোর জন্যই যা করার করেছেন, কিন্তু এখন আমরা জানি সব কিছু। আচ্ছা নিধি, সবই শুনলাম, কিন্তু পুরোটা ঠিকভাবে বুঝতে পারলাম না আমি। পুজোটা করেছে তারপরেই সব? দেখো নিবেশ, সেই মন্দিরে যে দেবীর মূর্তিটা আছে সেটা হলো দেবী রঙ্কিনীর। তন্ত্র সাধনার বড় দেবী তিনি। এই দেবীর কাছে সাধনা করে বিপদমুক্ত যেমন হওয়া যায়, তেমনি অন্যের প্রতিশোধের ভারও দেওয়া যায়। কাল শুনলি না, উনি বললেন যে রাতে দেখেছেন একজন নারী কারোর মাথার চুলের মুঠি টেনে ধরে নিয়ে যাচ্ছে, আর অন্য হাতে তার খড়গ। এই খড়গ হলো রঙ্কিনী দেবীর অস্ত্র। মনীষা আবার যখন ফিরে আসে, সব কিছু জেনে শুনেই আসে। মনীষার পুজোয় দেবী সন্তুষ্ট হন। এরপর থেকে 9 দিন পর পর দেবী নিজে হাতে খড়গ নিয়ে গ্রামের একটা করে ছেলেকে শাস্তি দিচ্ছে। কিন্তু এর শেষটা কোথায় সেটার অনুমান হয়তো মনীষাও করেনি। ঠাকুরমশাই, তাহলে কি এই মৃত্যু আটকানো যাবে না? ওইটাই ভাবছিলাম আমি। জানেন বেণীমোহনবাবু, যখন থেকে পুজো আর্চা করি আমাকে অনেক দূরে দূরেও যেতে হয়েছে। একবার বাড়ি থেকে বেশ দূরেই এক আত্মীয়র বাড়ি যাই, আর সেখানেই ঘুরতে ঘুরতে দেখতে পাই
একজন সত্যিকারের সাধুকে। সাধুর পায়ের কাছে বসে সারা রাত আমি গল্প করি সেদিন। পরি আমাকে তখনই এই রঙ্কিনী দেবীর কথা বলে। ভোরের দিকে কাল রাত্রি নিয়ে কথা উঠতেই সাধু বাবাজি আমাকে বলেন কিনা, দেখ, যদি কখনো কোনো কারণে কেউ ইচ্ছাকৃতভাবে কাল রাত্রি ডেকে আনে, সেটা দেব দেবী বা যে কোনো অপদেবতার দ্বারাও হতে পারে, তাহলে সেই বিপদ আটকাতে হলে তাকেই প্রয়োজন যে সাধনা করে এটা করেছে। তাকে আরেকবার সাধনার মাধ্যমেই সব বন্ধ করতে হবে। তাই এখন আমাদের মনীষাকে খুঁজে ওকে রাজি করাতে হবে। ওকে বোঝাতে হবে ওর প্রতিশোধের জন্য গ্রামের কত মায়ের কোল খালি হচ্ছে। কিন্তু ও কি রাজি হবে? দেখ অনিমেষ, আমাদের কাছে এখন আর কিন্তু কোনো উপায় নেই। তাই যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বার করে রাজি করাতেই হবে। আমরা তিনজনে কথা বলে ঠিক করলাম যে আসন্ন সেই মৃত্যুর দিনের আগেই যে কোনোভাবে হলেও এই কাল রাত্রির অবসান ঘটাতে হবে। দেবীকে শান্ত করতে হবে, আর তার জন্য মনীষাকে দরকার। এরপরে বাড়িতে বসে অপেক্ষায় রইলাম আমরা, কখন অনামিকা এসে ঠিকানাটা দিয়ে যায়। দুপুরে স্নান খাওয়া দাওয়া শেষ করে বিছানাতে শুতে যাব, তখনই বাইরে থেকে ডাক এলো। ঠাকুরমশাই আছেন? বাইরে বেরিয়ে দেখি অনামিকা দাঁড়িয়ে, কেঁদে কেঁদে ওর চোখ ফুলে গেছে। বললাম, এসো মা, ভেতরে এসো। অনামিকা আমার সামনে এসে হাত থেকে একটা কাগজ আমার হাতে দিল। এই নিন, এটাই ঠিকানাটা আছে। আর যত তাড়াতাড়ি সম্ভব এইসবের সমাপ্তি ঘটান। অনামিকা চলে যায়। আমি অনিমেষকে ডেকে জানাই যে ঠিকানাটা পেয়ে গেছি। অনিমেষ কাগজটা দেখে বলে, এ তো ভালোই দূরে রে, মেদিনীপুর। তাহলে কালকেই আমরা রওনা দিই, কি বলিস তুই? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। দেরি করে কিন্তু কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেয়েটাকে খুঁজে বার করতেই হবে। সেদিনই বিকেলে অনিমেষ গিয়ে বেণীমোহনকে জানায় সব কিছু, আর বলে রাখে যে কালকে সকালে আমরা তিনজন যাব। আর হ্যাঁ, আর একজনকে আমাদের সাথে নিয়ে যাব, সেটা হলো অনামিকা। যদি আমাদের কথায় মনীষার রাগ ঠান্ডা না হয় তাহলে ওকেই দরকার। তাই তাকেও কালকে সকালে আমাদের সাথে বেরোনোর কথাটা বলা হয়েছে। পরদিন সকাল 6টার সময় আমরা রওনা দিলাম। মেদিনীপুর স্টেশন থেকে মনীষার গ্রাম খুঁজে ওর বাড়িতে পৌঁছতে আমাদের দুপুর হয়ে গেল। বাড়ির সামনে গিয়ে বুঝলাম খুব গরিব ওরা। খড়ের ছাউনি দেওয়া দুটো ঘর, একটা ঘরের বেড়া কিছুটা ভেঙে ফাঁকা হয়ে আছে। অনামিকাকে বললাম, সেই যেন প্রথম ডাকে, মনীষা, এই মনীষা। দুবার ডাকতেই লাঠি হাতে একজন বয়স্ক বৃদ্ধা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। আমাদের খুব কাছে এসে চোখ মিটিমিটি করে একবার ভালো করে দেখে কাঁপা কাঁপা গলায় বলল, তোমরা কারা? বুড়িমা, আমি মনীষার বান্ধবী। বাড়ি কোথায় তোমাদের? সে তো অনেক দূরে। আজকে ঘুরতে ঘুরতে ভাবলাম একটু দেখা করে যাই। মনীষা বাড়িতে আছে? বাড়িতে তো দেখছি না। ওই নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, সেখানে থাকলেও থাকতে পারে। আচ্ছা বুড়িমা, আমরা তাহলে সেখানে গিয়েই দেখা করে আসি। চারজন মিলে গ্রামের অন্য একজনের কাছ থেকে নদীর রাস্তা বুঝে নিয়ে সেদিকে গেলাম। দূর থেকেই চোখে পড়ল ভাঙা ছোট্ট একটা মন্দির। একটা পুরনো আম গাছ মন্দিরকে জুড়ে রয়েছে। সামনে যেতেই চোখে পড়ল মেয়েটাকে। গাছে হেলান দিয়ে চোখ বুজে বসে আছে। এগিয়ে যেতে গিয়ে শুকনো পাতায় শব্দ পেয়ে মনীষা চোখ খুলে চাইল আমাদের দিকে।
এরপরে অনামিকাকে দেখে খানিক অবাক হলো। কাছে যেতেই উঠে দাঁড়িয়ে বলল, অনামিকা, তুমি এখানে? হ্যাঁ, আসতে হলো। তুমি কেমন আছো? কেমন আর থাকবো, এখন আর মেলায় দোকান নিয়ে যাই না, বাড়িতে ঠাকুমা আর আমি থাকি। মনীষার চোখে এখন আর সেই প্রতিশোধের জ্বলন্ত আগুন খুঁজে পেলাম না। অনামিকা বলল, জানো তো, আমাদের গ্রামে এখন আর কেউ ভালো নেই। চারিদিকে শুধু কান্না আর ভয়। সে কথা আমাকে বলছো কেন? মনীষা, আমিও তো তোমার বোনের মতো। তুমি জানো আমি কেন বলছি এই কথা। এই যে দেখো, এই তিনজন এত দূর থেকে তোমার কাছে ক্ষমা চাইতে আর কিছু কথা বলতে এসেছেন। এরপরে মনীষা আমাদের দিকে চাইল। বেশ বুঝলাম বেরিমোহনকে সে ঠিকই চিনেছে। বেরিমোহনের দিকে চেয়ে সে বলল, ও, আপনিও এসেছেন? অনেক সময় পর দেখা হলো। বেরিমোহন মাথা নিচু করে রইল। আমি এগিয়ে বললাম, মা, আমি ওই গ্রামে এসেছি কদিন হলো। আমি সবই শুনেছি যে কি হয়েছিল তোমার সাথে, কত বড় সর্বনাশ তোমার হয়েছে ওই গ্রামে গিয়ে। কিন্তু মা, প্রতিশোধ নিতে গিয়ে যে এখন কত অসহায় মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। এই তোমার বান্ধবীর দাদাও তো কালকে মারা গেছে। তুমি বলো তো মা, যারা নির্দোষ তারাও কি শাস্তি পাওয়ার যোগ্য? আপনি জানেন না ওরা আমার বোনের সাথে কত বড় অন্যায় করেছে, তাই ওদেরকে তো ফল পেতেই হতো। পেয়েছে মা, ওরা পেয়েছে। গ্রামের বেশিরভাগ বাড়ি এখন শূন্য। তাই মা, আমরা অনুরোধ করছি, এই কাল রাত্রির অবসান তুমি করো, ক্ষমা করে দাও এবার গ্রামের সকলকে। এরপরে আরও কিছু কথার পরে মনীষা রাজি হলো। আর কিছুক্ষণ মনীষার বাড়িতে থেকে বুড়িমাকে সব বুঝিয়ে আমরা মনীষাকে নিয়ে গ্রামে ফিরে যাই। যাওয়ার সময় মনীষা একটা পুটুলিতে করে কিছু জিনিস ভরে নিয়ে আসে। গ্রামে এসেই বলল, ঠাকুরমশাই, আজকে শুক্রবার, আজ আর হবে না। মায়ের সাধনা কাল করতে হবে। কাল শনিবার, সাথে অমাবস্যার পুণ্যতিথি। রাতে অনিমেষের স্ত্রীর সাথেই শোবার ব্যবস্থা করা হলো মনীষার। পরদিন সন্ধ্যা অবধি মনীষা ঘরেই কাটালো। কিছু জিনিস আমাদের জোগাড় করে এনে দিতে বলেছে সে, পুজোর কাজে লাগবে বলে। আমরা তাই করলাম। রাত 11:30 বাজতেই আমি, অনিমেষ, বেরিমোহন আর মনীষা হাতে হ্যারিকেন আর কিছু জিনিস নিয়ে রওনা দিলাম জঙ্গলের ওই মন্দিরটার দিকে। খানিক হেঁটে মন্দিরের সামনে যেতেই মনীষা থমকে দাঁড়ালো। ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম জল গড়িয়ে পড়ছে। খুব কষ্ট হলো মেয়েটার জন্য। ছোট বোনের কথা মনে পড়ছে ওর। এরপরে মনীষা মন্দিরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। আমাদের বলল মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে থাকতে। আমরা তাই করলাম। সেখানে দাঁড়িয়ে দরজার ভেতরে দেখতে লাগলাম। মনীষা ভক্তি ভরে দেবীর সামনে পুজোর সামগ্রী সাজাতে লাগলো। বাড়ি থেকে বের হওয়ার সময় সে একটা লাল রঙের শাড়ি পরে এসেছে, যেটা নিজের গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছে। এই মুহূর্তে বাইরে একটা কাক মন্দিরের চালে বসে ডেকে উঠল। চারপাশে একেবারে নিস্তব্ধতা। মন্দিরের ভেতরে এখন একটা মন্ত্রধ্বনি হচ্ছে। কত সময় আমরা দাঁড়িয়ে রইলাম, কিচ্ছু জানি না। হঠাৎই অন্ধকারে চারপাশটা কেমন যেন হয়ে উঠল। একটা হাওয়া দিতে শুরু করলো। মনীষা তখনও মন্ত্র পড়েই চলেছে। দেবীর সামনে একটা ছোট্ট জ্বালানো প্রদীপ। হঠাৎই দেখলাম সেই প্রদীপের আলোর ছটায়
একটা দেবী মূর্তির ছায়া। মনে হলো চারপাশ থেকে কারা যেন উলুধ্বনি আর কাসর ঘণ্টা বাজাচ্ছে। মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে রইলাম দেবী মূর্তির ছায়াটার দিকে। দেবীর 4টে হাত, 4 হাতে খড়গ, ত্রিশূল, ডমরু আর পদ্ম। নিজেদের অজান্তেই আমাদের হাত মাথার উপরে উঠে জড়ো হয়ে গেল। এরপরে সব চুপ, ভোর হয়ে গেছে। সারা রাজ্যে কখন কেটে গেল টেরই পেলাম না। মনীষা মন্দির থেকে বেরিয়ে বলল, গ্রামে আর কারোর কিছু হবে না। আমরা মন্দিরের বারান্দায় কিছুক্ষণ বসে রইলাম চুপ করে। দেবীর দর্শন পেয়ে আমাদের কারোর মুখ থেকে কোনো শব্দই বেরোলো না। ভালো করে আলো ফুটতেই চারপাশে পাখির ডাক আর সাথে জঙ্গলের বাইরে অনেক লোকের কথা বলার আওয়াজ পেলাম। আমরা সবাই এগিয়ে গেলাম। জঙ্গল থেকে বের হতেই দেখলাম গ্রামের প্রায় সব মানুষ হাত জড়ো করে একইভাবে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখে একজন বয়স্ক বৃদ্ধ এগিয়ে এলো। মনীষার সামনে এসে হাত জোর করে সে বলল, মা, আমাদের ক্ষমা করো, ক্ষমা করো আমাদের। মনীষার চোখে জল আবারও। সে বৃদ্ধের হাত দুটো নামিয়ে বৃদ্ধর হাত দুটোকে নিজের দুহাতে জড়িয়ে ধরল। তারপরে বলল, ক্ষমা করলাম। সেদিন দুপুরেই মনীষাকে নিজের গ্রামে রেখে আসতে যায় বেনিমোহন ও গ্রামের একজন লোক। পরদিন সকালে আমিও রওনা দেই নিজের বাড়ি ফেরার জন্য। আসার সময় গ্রামের সবাই আমাকে অনেক ধন্যবাদ জানায়। ট্রেনে ওঠার সময় দেখলাম অনিমেষের মনটা বেশ খারাপ। সেদিন ট্রেনে উঠে শুধুই ভাবছিলাম অদৃষ্ট কিভাবে পরিকল্পনা করে আমাকে বাড়ি থেকে এত দূর নিয়ে গেল ওই কাল রাত্রি সাক্ষী থাকার জন্য। ট্রেনে ওই ব্যক্তির সাথে দেখা, তারপর তার আমন্ত্রণ, আর সেখান থেকে অনিমেষের বাড়ি যাওয়া, সবই যেন আগের থেকেই ঠিক করা ছিল। এরপর আর যাওয়া হয়নি কখনো ওই গ্রামে। মাঝখানে অনিমেষের কাছ থেকে একটা চিঠি পেয়েছিলাম বটে। প্রিয় নিধি, এখন গ্রামের সবাই ভালো আছে। এরপর থেকে আর নদিন পর পর কারোর প্রাণ যায়নি। গ্রামের বটতলায় এখন তোকে নিয়ে গ্রামের সবাই খুব কথা বলে। তাই আমরা সবাই চাই তুই ভালো সময় আবার একবার আয়। আর হ্যাঁ, জঙ্গলের মাঝের ওই মন্দির এখন খোলাই থাকে। গ্রামের সবাই এখন পুজো দেয় রঙ্কিনী দেবীর, কিন্তু সেটা গ্রামের মঙ্গলের জন্য। গ্রামের সবাই তোর এই অবদান কখনো ভুলবে না ভাই। সবার তরফ থেকে ভালোবাসা নিস। বেনিমোহন খুব শীঘ্রই তোর সঙ্গে দেখা করতে যাবে হয়তো, সাথে আমিও। বেশ জমবে কিন্তু আড্ডাটা। আবার কোনো গাছের তলায় বসে সেই আড্ডা হবে, কি বলিস? এই ছিল অনিমেষের চিঠির কথা। ও হ্যাঁ, প্রায় 6 মাস পরে ওরা দেখা করতে এসেছিল আমার সাথে, কিন্তু সেখানেও আবার আরেক কাণ্ড। মাঝে মাঝে ভাবি আমরা 3 জন একই জায়গায় এলে এরকম অদ্ভুতের জিনিস হয় নাকি, কিন্তু সে কথা অন্যদিন হবে কোন। আজ এইটুকুই থাক, বুঝলে? হে, গল্প শেষ করে নিধি চক্রবর্তী হুঁকোয় আগুন দিতে লাগলেন। পাশে ফিরে দেখি সুজিতবাবুর চোখে জল। হাবুল হাঁ করে তাকিয়ে রয়েছে। আর সুরেশদা কখন যেন আমাদের পেছনে একটা কাঠের টুল নিয়ে বসেছে। বাইরে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে শুধু, আর তাছাড়া চারপাশে নিস্তব্ধ। হুঁকোয় দুটো টান দিয়ে চক্রবর্তী মশাই বললেন, আজকের গল্পটা শুধু একটা ঘটনা নয়, কাল রাত্রি এক মেয়ের বোন হারানো প্রতিশোধ, আর সব শেষে আমাদের দেবীর দর্শন। সব মিলে যখন যখন আবার মনে পড়ে এগুলো, বুকটা ভার হয়ে যায়। তাই সেই দিনগুলোর কথা আমি কখনোই ভুলতে পারি না। কি হে সুজিত, আমরাও যাব নাকি একবার
মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে? হ্যাঁ, শেষ হলো আজকের গল্প শুভজিৎ বিশ্বাসের কলমে নিশি হারিনি। আজকের গল্পের প্রশ্ন, যে দুজন মেয়ে এসেছিল মেলায় চুড়ি বিক্রি করতে, সেই মেয়ে দুটোর বয়স কত ছিল? জানাও তোমাদের উত্তর আমাদের কমেন্ট বক্সে, এবং তার সাথেও জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। আজকের গল্প পাঠে পার্থ, প্রধান চরিত্রে নীল, অন্যান্য চরিত্রে শুভম, বর্ষা, মহুয়া, শান্তনু, রমাকান্ত, মধুরা এবং আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে পিক্সেলেট। শব্দ সংযোজন সৃজা, স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধু, আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো গল্প এলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, তোমাদের জন্য আসতে চলেছে স্বনামধন্য লেখক শঙ্কর চ্যাটার্জির কলমে রফিক। আর যিনি রফিক চরিত্র করেছেন তিনিও খুব বিখ্যাত একজন মানুষ, তিনিও খুব সসম্মানীয় একজন মানুষ, আর সবার প্রিয় একজন মানুষ। তার নাম তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টের মাধ্যমে। তাই ইউটিউবটা সাবস্ক্রাইব করো আর চোখ রেখো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলে এবং হানাবাড়ি ফেসবুক পেজেও। ফেসবুক পেজটাও ফলো করে রাখো। ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে বন্ধু, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।